টাক পড়াটা সচরাচর ছেলেদের ক্ষেত্রেই দেখা যায় একটা বড় সমস্যার ব্যাপার। এইটা কেন হয়? আমাদের গ্রিক সভ্যতার দিকে যদি আমরা তাকাই, তারা কিন্তু টাক পড়ে যাওয়াটাকে মাস্কুলানিটি হিসেবে দেখতো। ফেনেস্টারাইড বা মিনক্সিডিল একটা লং টার্ম যে ইউজ করে, ঠিক। এতে কি কোনো সাইড এফেক্ট আছে? তাদের সেক্স করার ইচ্ছেটা, লিবিডো যেটাকে বলে, বলছে সেই ইচ্ছেটা নাকি কমে যায়। মানে আমি আমার টাক নিয়ে খুব চিন্তায় আছি। যে আপনি তো 40 বছর বয়স হয়ে গেছে, এই বয়সে কেন করবেন? এইবার আসি সিক্স প্যাক। সিক্স প্যাকস ডেফিনেটলি করতে হয়, তবে আমার দেখুন ফ্যামিলি প্যাক। তো এই কি সার্জারিটা করেন আপনারা এই মেন বুবস ঠিক করার জন্য? তো আমরা অ্যাক্সিলাতে বা বগলের ভেতরে একটা ছোট্ট ফুটো করব, সেখান দিয়ে পুরো ফ্যাটটাকে আমরা লাইপোসাকশন করে বের করে নিয়ে আসি। কিভাবে ছেলেদেরকে সুন্দর করা যায়? আমি যখন এসএসকেএম হসপিটালে ট্রেনিংয়ে ছিলাম, কৃষ্ণনগর থেকে একটা ছেলে ক্লাস 11-এ পড়ে জাস্টিন বিবারের ফটো নিয়ে এসছে। কাদের ফাইমোসিস অপারেশন করা দরকার? বাবাকে নিয়ে ছেলে এসছেন, কি বাবার হঠাৎ ইউরিন আটকে গেছে, দেখছি পেনিসটা পুরো এরকম অবস্থা। কলেজ লাইফে আপনি কি এরকমই ভালো ছেলের মতো ছিলেন নাকি খুবই দুষ্টু ছিলেন? কলেজ লাইফে পড়াশুনো একেবারেই করতাম না। ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে সোজা রবীন্দ্র সদনে এসে নাটক দেখ। নিজেকে দেখে মনে হলো যে না, আমার নাকটা ঠিক ভালো লাগছে না। দেখুন, আমরা জন্মগতভাবে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু নারী। তো রাতেও বললেন যে চুল এনে লাগাতে হবে, এই চুলগুলো আপনি কোথা থেকে আনবেন? সেলুনে ফেলে দেওয়া চুল? হাই, আমি সায়ন। হাই, আমি কুশল। এবং আজকে ইনজেকশনের একটা নতুন পর্বে আপনি কিভাবে নিজেকে নতুন রূপে প্রেজেন্ট করতে পারেন সেই নিয়ে একটি বিশেষ পর্ব, অর্থাৎ কসমেটিক সার্জারি। আর এই কসমেটিক সার্জারি বললে, অর্থাৎ সৌন্দর্যের কথা, সাজগোজের কথা বললেই আমরা চোখ বন্ধ করলেই প্রথমে ভাববো যে একটা মেয়ে বোধহয় সাজগোজ করছে বা সে তার সৌন্দর্যের কথা ভাবছে। কেন? একটা ছেলেও তো ভাবতে পারে যে কেন সুন্দর তাকে লাগবে না, আমি নিজেকে অন্যভাবে সাজাবো না। সেই নিয়ে আজকের বিশেষ পর্ব কসমেটিক সার্জারি, এবং বিশেষ করে ছেলেদের সৌন্দর্য নিয়ে। আর এটা নিয়ে কথা বলতে আজকে আমাদের সাথে রয়েছেন ডক্টর জয়ন্ত বাইন, কসমেটিক সার্জন। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার ডাক্তারবাবু। প্রথমেই বুঝতেই পারছেন আমাদের কিভাবে সুন্দর করা যায়। মানে এমন একটা সুন্দর মিষ্টি ডাক্তারবাবু পেয়েছি দেখতে, যে কসমেটিক নিয়ে আলোচনা করেও ভালো লাগে। আর তার মধ্যে কুৎসিত দুজন আপনি হোস্ট পেয়েছেন, মানে আপনার পোটেনশিয়াল পেশেন্ট। একদম। হ্যাঁ, তো সেটা নিয়ে আপনি বলুন যে কিভাবে ছেলেদেরকে সুন্দর করা যায়। প্রথমত হচ্ছে আপনার কথা, আপনি তো অভিনয় জগতে আছেন। অভিনয় জগতে সৌন্দর্যর দরকার, কিন্তু যেটা আমরা শুনেছি বা দেখি, যারা কিন্তু সুন্দর যদি হচ্ছেন আপনি, তাহলে আপনি একটাই রোল পাবেন, শুধু নায়কের রোলটাই পাবেন। কিন্তু যদি মিডিয়াম দেখতে হন বা অসুন্দরও হন বা কমন দেখতে হন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভার্সেটাইলিটি যেটা বলছি আমরা, সেটা কিন্তু অনেক বেড়ে যায়। সুতরাং আমাকে যে একদম খুব সুন্দর হতে হবে, নাক ভালো করতে হবে, অন্যান্য জিনিস ঠিক করতে হবে, সেটা নয়। আপনার যে সমস্যাগুলো রয়েছে, যেটা আপনার খুব কনসার্নিং বলে মনে হয়, একটা সেলফি নিচ্ছেন, অতটা ঠিক লুক আসছে না, সেই ব্যাপারগুলো নিয়ে করতে হবে। সম্পূর্ণ চেঞ্জ করে নেওয়া নিজেকে, এই জিনিসটা আমিও কিন্তু বলবো না যে অনেকে আসেন আমাদের কাছে। ইভেন আমি যখন এসএসকেএম হসপিটালে ট্রেনিংয়ে ছিলাম, তখন কৃষ্ণনগর থেকে একটা ছেলে ক্লাস 11-এ পড়ে তার বাবাকে নিয়ে এসছেন। ওর বাবা, এখন আমার মনে আছে, উনি বাবা হচ্ছেন স্কুলের একজন ক্লার্ক। জাস্টিন বিবারের ফটো নিয়ে এসছে, যে তার মতো সে শুনেছে, নিয়ে এসে এবং আমাদেরকে দেখালো যে ও কোনো একজন ডাক্তারবাবুর সঙ্গে গুজরাতে কথা বলেছে হয়ে যাবে, কিন্তু হিউজ একটা এক্সপেন্স বলেছে, সেটা করা সম্ভব নয়। ও প্লাস্টিসাইড ডিপার্টমেন্টে চলে এসছে। তো এই ধরনের আনরিয়ালিস্টিক ব্যাপার থাকলে হবে না। ডেফিনেটলি কসমেটিক সার্জারিতে আমরা সৌন্দর্য নিয়েই কাজটা করি, কিন্তু সেটা বুঝতে হবে যে আপনার কি সমস্যা আছে, সেটার কতদূর মডিফিকেশন করা সম্ভব, এই জিনিসটা বুঝে পার্ট বাই পার্ট আমরা একটা মানুষের যেটা প্রেজেন্ট অর্গান রয়েছে বা ফিচার্স রয়েছে, সেটাকে উন্নত করা যেতে পারে। রাইট, ডাক্তারবাবু যেটা বললেন খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা এই কসমেটিক সার্জারি নিয়ে কথা বলছি, মানে এটা একজন মানুষের চয়েস। সেটাকে আমরা যেরকম কোনোভাবেই ছোট করছি না। অবশ্যই যার যেরমভাবে নিজেকে প্রেজেন্ট করতে চায়, মোস্ট ওয়েলকাম। আর আপনি যেরমভাবে রয়েছেন, সেটা আপনার টাক পড়ে যেতে পারে, আপনার নাক অন্য কেউ বলতে পারে পারফেক্ট নয়, আপনার স্কিন টোন নিয়ে কেউ কথা বলতে পারে, সেটা নিয়ে যদি আপনি আনন্দিত থাকেন, কনফিডেন্ট থাকেন, আপনাকে কোনো সার্জারি করাতে হবে না। সো আমরা এটা নিয়ে ডিরেক্ট আলোচনা করি, যাদের পছন্দ, যারা চয়েস, তারা কিভাবে সায়েন্টিফিক্যালি এই কসমেটিক সার্জারিকে অ্যাপ্রোচ করতে পারে, সেইটার অ্যাওয়ারনেসের জন্যই আজকের এই পর্ব। তো শুরু করবো ডাক্তারবাবু চুল দিয়ে। আমাদের মেয়ে হোক ছেলে হোক, সবার খুব প্রিয় একটা জিনিস, আমরা যতই যাই বলি। কিন্তু টাক পড়াটা সচরাচর ছেলেদের ক্ষেত্রেই দেখা যায় একটা বড় সমস্যার ব্যাপার। এইটা কেন হয়? ছেলেদেরই বেশি টাক কেন পড়ে? প্রথমে মেয়েদেরও কিন্তু টাক পড়ে, হ্যাঁ, কিন্তু ছেলেদের মতো অতটা কমন নয়। প্রথমে আমি টাক পড়াটা তো নেগেটিভলি আমরা দেখি, আমি এটা প্রথমে পজিটিভ ব্যাপারটা বলে নিই। আমাদের গ্রিক সভ্যতার দিকে যদি আমরা তাকাই, তারা কিন্তু টাক পড়ে যাওয়াটাকে মাস্কুলানিটি হিসেবে দেখতো।
এবং তারা মনে করতো যার যত টাক পড়ে যাচ্ছে সে তত বেশি পুরুষ, মানে তার পৌরুষ শক্তি তার অনেক বেশি রয়েছে। এটা কিন্তু সায়েন্টিফিক্যালি কিছুটা কোরিলেটও করতে পারি আমরা। দেখা যাচ্ছে যাদের বডিতে টেস্টোস্টেরন বা পুরুষ হরমোন সেটার এফেক্টিভনেসটা বা তার আমি বলবো না যে তাদের ক্ষেত্রে বেশি থাকে, কিন্তু দে আর মোর রেসপন্সিভ। দেখবেন এই যে চুল আমাদের বডিতে, বডি হেয়ার্সগুলো যেটা রয়েছে, মাথার চুল এবং দাড়ি খেয়াল করে দেখুন, যখন 8-10 বছর বয়স হচ্ছে বডিতে টেস্টোস্টেরন হরমোন তৈরি হওয়া শুরু হয় টেস্টিস থেকে, তখনই কিন্তু চুল দাড়িগুলো ওঠা শুরু করে, বগলে চুল আসে, দাড়িতে চুল আসে, জেনাইটাল এরিয়াতে চুল আসে। সুতরাং টেস্টোস্টেরন হরমোনের সঙ্গে এটার একটা কিন্তু ডিরেক্ট লিঙ্ক রয়েছে। এবং যাদের চুল খুব বেশি পড়ে গেছে তারাও কিন্তু কোরিলেট করতে পারবেন যে 18-19 বছর বয়স থেকে ডাক্তারবাবু কিন্তু আমার চুল পড়ে যাওয়ার ব্যাপারটা শুরু হয়েছে। তো ডেফিনেটলি এই যে ছেলেদের চুল পড়ে যাওয়াটা, এটার সঙ্গে হরমোনের একটা ডিরেক্ট কানেকশান আছে। এই কানেকশানটাকে আমরা আবার উল্টোভাবেও ইউজ করি বা আমরা দেখেছি, সেটা হচ্ছে যাদের প্রস্টেট অসুবিধা হয় বা যাদের প্রস্টেট গ্ল্যান্ড বলে একটা আমাদের মূত্রথলির জাস্ট নিচে একটা গ্ল্যান্ড থাকে, জানবেন আমাদের বয়স্ক মানুষরা পেচ্ছাপ বারবার ইউরিন পায়, ইউরিনের সেন্সেশনটা আসে, প্রস্টেট গ্ল্যান্ড। তো এই প্রস্টেট গ্ল্যান্ড যদি বড় হয়ে যায় বা প্রস্টেট গ্ল্যান্ডের যদি ক্যান্সার হয়, প্রস্টেটিক ক্যান্সার হয়, সেক্ষেত্রে আমরা একটা ওষুধ ইউজ করি। সেই ওষুধটাতে দেখা গেল যখন ফার্স্ট মার্কেটে ওষুধটা আসে, এটা টেস্টোস্টেরন হরমোনটা প্রস্টেট গ্ল্যান্ডটাকে বাড়তে সাহায্য করে, বা এই যে ক্যান্সারটা হয় সেটা টেস্টোস্টেরন হরমোন রেসপন্সিভ দেখা গেছে। তখন ফিনেস্টাইড বলে একটা ওষুধ মার্কেটে এলো। ফিনেস্টাইড যাদেরকে দেওয়া হচ্ছে তাদের দেখা যাচ্ছে যাদের মাথার চুল পাতলা হয়ে গেছিলো, তারা এসে বলছেন যে ডাক্তারবাবু আমার তো প্রস্টেটের সমস্যাটাও অনেকটা ঠিক হয়ে গেছে, কিন্তু দেখুন আমার আবার চুল মনে হচ্ছে নতুন করে গজাচ্ছে। তো এর থেকে জিনিসটা বোঝা যায় যে টেস্টোস্টেরন হরমোনের সঙ্গে পুরুষদের যেহেতু টেস্টোস্টেরন হরমোন থাকে, মেয়েদেরও থাকে, এমন না মেয়েদের টেস্টোস্টেরন হরমোন, কিন্তু বডিতে তাদের লিমিটটা ভীষণ কম থাকে। তো এই টেস্টোস্টেরন হরমোনের কারণে কিন্তু চুলগুলো পড়ে যায়। তো এটা যেহেতু টেস্টোস্টেরন হরমোনটা পুরুষদের বেশি থাকবে, সেই জন্য টাক পড়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু পুরুষদের বেশি। এবার আমি যতই পুরুষত্বের বড়াই করি না কেন, টেস্টোস্টেরন ভালো আছে, আপনি বেশি পুরুষ, কিন্তু টাক পড়ে যাওয়াটা আবার একটা ফিচার, সেটা হচ্ছে টাক পড়ে গেলে একটু বয়স্ক লাগে। বিশেষ করে এখনকার দিনে আবারও কোভিড আসছে, আমরা সবাই মাস্ক পরছি। এবার একটা 26 বছরের ছেলে, সে মাস্ক পরলে তাকে তার বন্ধুই হয়তো কাকা বলছে, বা বাসে করে যাচ্ছেন, কাকা একটু সরে বসুন তো। তার তো 26-27 বছর বয়স, মাস্ক পরলে পরে তো আমাদের এমনিতেই ফেসিয়াল ফিচার্স থেকে বোঝা যাচ্ছে না তার কত বয়স। তখন কিন্তু তার মনে খুব হিট করে যে আমার মাথায় চুল পড়ে গেছে বলেই আমাকে লোকে কাকা বলছে, আমাকে দাদা বললে ভালো হতো। প্লাস হচ্ছে এখন আমাদের সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা 5 জন বন্ধু মিলে ফটো নিচ্ছি, সেলফি নিচ্ছি। আগে কখন কি হতো, বিয়ে শাদির সময় ফটো নেওয়া বা কোনো স্পেশাল অকেশানে, এখন তো প্রতি মুহূর্তে আমরা নিজেদের ছবি নিই। তো সবাই বন্ধুরা, ইয়ং বন্ধুরা রয়েছি, সবাইকে একই রকম লাগছে, আমাকে বয়স্ক লাগছে। তো এই ব্যাপারটা নিয়ে হচ্ছে পেশেন্টরা আসেন কি স্যার আমাকে বয়স্ক লাগছে দেখতে, এটাই তাদের মেইন চিন্তা। আচ্ছা, টাক পড়ে যাওয়ার হেয়ার ট্রান্সপ্লান্ট আমরা জানি হচ্ছে লাস্ট অপশন, তার আগে আপনারা কি কি ট্রিটমেন্ট করে থাকেন? হ্যাঁ, হঠাৎ করে কিন্তু টাক পড়ে যাচ্ছে না, যারই টাক পড়ে যাচ্ছে বা চুল কমে যাচ্ছে, একটা স্টেজ বাই স্টেজ যায়। আমি যদি একটু শর্ট করে বলি, আমাদের যে মাথার চুল, এই চুলগুলো মোটামুটি 5 থেকে 8 বছর মতো বাঁচে। সেই চুলটা পড়ে গেল, তার গোড়া থেকে আবার একটা নতুন চুল গজায়, এটাকে হেয়ার সাইকেল বলি। অ্যানজেন, ক্যাটাজেন এবং টেলোজেন ফেজ থাকে। তো আমাদের এই মাথার চুলগুলো দেখা যাচ্ছে, ধরুন আপনার প্রতিদিন আমাদের 60 থেকে 120টা চুল পড়ে, আবার 120টা গজানোর কথা, কিন্তু আপনার প্রতিদিনে ধরুন 60টা করে পড়ছে, 40টা করে গজাচ্ছে। এরকম 4-5 বছর চললে পরে আস্তে আস্তে মাথার চুলটা ফাঁকা হয়ে আসবে। এই স্টেজে যদি কোনো পেশেন্ট আমাদের কাছে আসেন যে তার মাথার চুলগুলো পাতলা হয়ে যাচ্ছে কিন্তু পুরোপুরি টাক পড়ে যায়নি, তখন আমরা এই মেডিকেল থেরাপিগুলো দিয়ে থাকি, যেটা আমি অলরেডি একটা ওষুধের নাম বললাম, ফিনেস্টাইড যে ওষুধটা রয়েছে সেটা দেওয়া যেতে পারে। এছাড়াও আর একটা ওষুধ আছে, সেটাকে আমরা স্প্রে করতে বলি, মিনক্সিডিল বলে একটা ওষুধ এটা আছে। তো ট্রেন্ডিং, এটা নিয়ে আমরা এর আগেও আলোচনা এই করেছি। মিনক্সিডিল যে ওষুধটা, এটা 1950s এর টাইমে, 40s 50s এ ব্লাড প্রেশারের ওষুধ হিসেবে এসেছিল। এখনও খুব রেয়ারলি ব্লাড প্রেশারের ওষুধ হিসেবে এটাকে এখনও ইউজ করা হয়। এটা তো তাই দেখা গেলো, যাদের মাথায় ব্লাড প্রেশার বেড়ে গেছিলো তাদের ডাক্তারবাবু এই ওষুধটা দিয়েছে মিনক্সিডিল, তারা 5-6 মাস পরে বলছে স্যার দেখুন মাথার চুল তো পাতলা হয়ে গেছিলো, এখন মনে হচ্ছে আবার যেন একটু গজাচ্ছে বা মোটা হচ্ছে। তখন বোঝা গেল আরে এটাও তো ইউজ করা যায়। কিন্তু ফিনেস্টাইডের ক্ষেত্রে যেরকম আমরা জানি এটা টেস্টোস্টেরন হরমোন অ্যান্টাগনিস্ট, মিনক্সিডিল এক্স্যাক্টলি কীভাবে আমাদের চুলে কাজ করে সেটা কিন্তু আমরা জানি না। তো সেই জন্যে যারা এই চুল পড়ে যাওয়ার স্টেজে আসছেন, যে স্যার খুব চুল পড়ছে, তাদের ক্ষেত্রে এই দুটো থেরাপি আমরা করে থাকি, মিনক্সিডিল বা ফিনেস্টাইড। আর কিছু কিছু সাপোর্টিং থেরাপি রয়েছে, যেমন পিআরপি থেরাপি, সেটাও কিন্তু এই স্টেজে এলে পরে হবে। পিআরপিটা নিয়ে যদি একটুখানি বলেন। পিআরপিটা হচ্ছে আমাদের নিজেদের যে ব্লাড রয়েছে তার মধ্যে প্লেটলেটস বলে একটা কণিকা থাকে, আমরা বলি সেটাকে রক্ততঞ্চন করে। কিন্তু এখন গবেষণার মাধ্যমে জানা গেছে
এরা রক্তদঞ্চন করে কথাটা ঠিকই, তার থেকে বেশি কাজ হচ্ছে এদের মধ্যে গ্রোথ ফ্যাক্টরসগুলো থাকে। দেয়ার ক্যাপসুলস, মানে এই সেলসগুলোর মধ্যে গ্রোথ ফ্যাক্টর ভর্তি করা থাকে। তো এই আলাদা করে আমরা ব্লাড থেকে সেটাকে সেন্ট্রিফিউজ করে, আলাদা প্রসেস রয়েছে, 20 ml নিলে পরে তার থেকে অ্যারাউন্ড 2 ml মতো প্লেটলেট কনসেন্ট্রেট পাওয়া যায়। সেটাকে আমরা মাথাতে ছোট্ট ছোট ইনসুলিন সিরিঞ্জ দিয়ে জায়গাটা অবশ করে নিয়ে আমরা ইনজেক্ট করি, তাতেও দেখা যাচ্ছে হেয়ার গ্রোথটা কিন্তু বেশি হয়। তো এই তিনটেই মোটামুটি থেরাপি, ফিনেস্টাইড ট্যাবলেট, মিনক্সিডিল স্প্রে আর প্লেটলেট, এটা দিয়ে আমরা প্রাইমারিলি যাদের চুল পড়ছে বা পাতলা হয়ে যাচ্ছে তাদের চেষ্টা করছি। আর যদি এটাতেও সম্ভব না হয় বা পসিবল না হয়, রেসপন্স না হয়, সেক্ষেত্রে হেয়ার ট্রান্সপ্লান্ট বা যার ধরুন টাক পড়ে গেছে, আচ্ছা এই ওষুধগুলো যে তিনটে জিনিসের কথা আমি বললাম, সেগুলো কিন্তু এক্সিস্টিং ফলিকলকে আপনার মোটা করবে। ধরুন চুলগুলো পড়ে যাওয়ার আগে খুব পাতলা হয়ে যায়, ফিনফিনে হয়ে যায়, সেটাকে আপনার মোটা করার ওষুধ, নতুন করে চুল গজানোর ওষুধ কিন্তু নেই। তখন যদি একদম চকচকে টাক পড়ে গেছে বা চুলের হেয়ার লাইন একটা পিছিয়ে গেছে, যেখানে কোনো চুল নেই, সেইখানে নতুন চুল কিন্তু এতে গজাবে না, সেটার জন্য কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট। আর এই যে ফেনেস্টারাইড বা মিনক্সিডিল একটা লং টার্ম যে ইউজ করে, ঠিক, এতে কি কোনো সাইড এফেক্ট আছে? হ্যাঁ, এটা একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এই কারণ আমরা তো এখন যে ওষুধই আমরা দেবো না কেন, আগেকার দিনে বলা হতো ডাক্তারদের হাতের লেখা বোঝা যায় না, এখনকার দিনে কিন্তু নিয়ম হচ্ছে খুব স্পষ্ট অক্ষরে বা ছাপানো অক্ষরে লিখে দিতে হবে। আপনাকে যে ওষুধটা লিখে দিল আপনি সঙ্গে সঙ্গে গুগলে গিয়ে দেখতে পারেন, সবার আগেই লোকে দেখে এটার কমপ্লিকেশান কী আছে। ঠিক আছে, তাহলে ফিনেস্টাইডের যেটা অসুবিধা হয় সেটাও ডেফিনেটলি আমরা বলবো। ফিনেস্টাইড ক্ষেত্রে দেখা গেল, দেখুন ফিনেস্টাইড তো বেসিক্যালি প্রস্টেটের ওষুধ, বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লেসিয়া বা প্রস্টেটিক ক্যান্সার পেশেন্টদের এটা দেওয়া হয়। প্রস্টেটের প্রবলেমটা ইউজুয়ালি 50-এর পরেই হয়, তার কমে তো আর প্রস্টেটের প্রবলেম হচ্ছে না, তাদের ডেলি 4 মিলিগ্রাম করে দেওয়া হয়। এইবার কিছু স্টাডিজ রয়েছে, তাতে দেখা যাচ্ছে যদি 4 মিলিগ্রাম করে প্রস্টেটের জন্য আমরা ফিনেস্টাইড দিয়ে থাকি, তাদের সেক্স করার ইচ্ছেটা, লিবিডো যেটাকে বলে, পেনিসের গাত বাড়া কমা বা আপনার পেনিসটা ইরেক্ট হচ্ছে না সেটা নয়, ইচ্ছেটা অতটা জাগছে না, মানে সেক্স করতে গেলে তো একটা মনে ইচ্ছে জাগতে হবে, বলছে সেই ইচ্ছেটা নাকি কমে যায়। সেটা এই প্রস্টেট পেশেন্টদের ক্ষেত্রে যারা 50-এর পরে এমনিতেই সেক্স করার ইচ্ছা অনেকটা কমে যায়, এবং এই ওষুধটা দিলে কিছু কিছু পেশেন্টদের ক্ষেত্রে 1000-10 জন পেশেন্ট এরকম হতে পারে। হেয়ার ট্রান্সপ্লান্টে আমরা 1 মিলিগ্রাম করে দিই, 1 মিলিগ্রাম করে দেওয়া হয় হেয়ার ট্রান্সপ্লান্ট বা যাদের আমরা চুলের সমস্যা নিয়ে আসে। সুতরাং বুঝতে পারছেন এটা 1/4 হয়ে গেল। প্লাস হেয়ার ট্রান্সপ্লান্ট বা এই পেশেন্ট যারা আসে তারা 50-এর নিচেই আসেন ইউজুয়ালি, তো তাদের ক্ষেত্রে এই সমস্যা হয় না। অনেক ক্ষেত্রে যেহেতু আপনি খুঁজলেন যে আরে এই ওষুধটা খেলে তো এই অসুবিধা হয়, আপনার মনে মনে অসুবিধা হতে পারে। যেমন ধরুন আপনি কলার তরকারি খেলেন, আমি বললাম যে এটা কচুর তরকারি, আপনার তখন আরে তাই তো গলাটা ধরেছে বলে মনে হচ্ছে। তো অনেক সময় আমরা খুঁজলে পরে জিনিসটা হয়, এরকম কমপ্লেন যদি কেউ কখনো করেন, আমরা তাকে বলি এই ওষুধটা ডিসকন্টিনিউ করতে। এবং এই ফিনেস্টাইডের হাফ টাইম হচ্ছে 8 থেকে 12 ঘন্টা। তো ফিনেস্টাইডটা কিন্তু 6 থেকে 8 দিনের মধ্যে বডি থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে যায়, এবং এই যে অসুবিধা যদি কারো হয়, লিবিডো কমে গেছে, সেটা কিন্তু কমে যায়, মানে সেই সমস্যাটা চলে যায়। সেকেন্ড হচ্ছে মিনক্সিডিল। হ্যাঁ, মিনক্সিডিলে যেটা হচ্ছে এটা ব্লাড প্রেশারের ওষুধ। তো আপনি যদি যার প্রেশার নর্মাল রয়েছে সে খেলে কিন্তু ব্লাড প্রেশারটা কমে যেতে পারে, সেই জন্য ইউজুয়ালি মিনক্সিডিলটা ট্যাবলেট হিসেবে দেওয়া হয় না, মাথায় স্প্রে দেওয়া হয়, সরাসরি চুলে গিয়ে যাতে জিনিসটা চুলের গোড়াতে বা হেয়ার ফলিকালে গিয়ে যাতে এফেক্ট করতে পারে। এই দুটো। আর পিআরপি সেইভাবে অসুবিধা কিছু নেই, শুধু ওষুধটা ইনজেক্ট করার সময় হালকা একটুখানি ব্যথা হতে পারে। যাই হোক, আপনি যে কচুর তরকারি, কলার তরকারির কথা বললেন, আমাদের একটুখানি মানে খাদ্যরসিক আমরা দুজনেই, তো যাতে আপনি এই কচুর তরকারি, কলার তরকারি, বড়ার তরকারি, মাংস সব কিছু দুর্দান্তভাবে রান্না করতে পারেন, তার জন্য আমাদের গিফট পার্টনার শালিমারের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার রয়েছে আপনার জন্য। একদম আপনার রান্নাঘরের সমস্ত সামগ্রী তো এর মধ্যে রয়েছে, এবং তার সাথে রয়েছে এই তেল। আমি নারকেলের তেল মেখেই এসেছি। একদম একদম নারকেল তেল জানেন। আর এই গরুটা বিখ্যাত জন্য আরেকটা জিনিস বলে দিই, চুলের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে মাসাজিং করা। মাসাজিং করলে আমাদের স্ক্যাল্পের ব্লাড সাপ্লাই বাড়ে, এবং আমি প্রত্যেকটা পেশেন্টকে বলি স্যার নারকেলের তেল দিয়ে মালিশ করতে। জিজ্ঞেস করে কোন নারকেল তেল, কোনো ওষুধে নেবো কি না, ডেফিনেটলি আপনার যে কোনো যেটা নারকেলের তেল আপনি ইউজ করছেন সেটা দিয়ে মাসাজ করবেন, 10 দিনের পর থেকে মাসাজ করতে আমি প্রত্যেকটা পেশেন্টকে বলি। এটা ঐতিহ্যবাহী একটা নারকেল তেল, অনেক বছর ধরে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, সবুজ আইকনিক কৌটোটা, এটা দিয়েও ম্যাসাজ করতে পারেন, বা আপনি যে কোনো নারকেলের তেল দিয়েই ম্যাসাজ করতে পারেন। সো অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আমাদেরকে এতটা অ্যাওয়্যার করার জন্য, এখানে সমস্ত কিছুই রয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা, এখন অনেকে মাইক্রো নিডলিং করে তারপরে মিনক্সিডিল স্প্রে দিচ্ছে, ঠিক আছে? মানে আমি আমার টাক নিয়ে খুব চিন্তায় আছি। যাই হোক, তো এই যে দিচ্ছে, এর কীরকম সম্ভাবনা চুল ওঠার, চুল গজানো? প্রথম কথা হচ্ছে চুল আমাদের বডিতে বেশ কিছু টিস্যুস আছে যেগুলো প্রতিনিয়ত তৈরি হয়, যেমন ব্লাড তৈরি হচ্ছে, আমরা জানি না আরবিসি 21 দিন পরে পরে, তো 21 দিন পরে নতুন নিশ্চয়ই হচ্ছে। কিছু কিছু সেলস রয়েছে যারা কিন্তু তৈরি হয় না, এক সেম সংখ্যা থাকে, ফ্যাট সেল, আমাদের ফ্যাট নিয়ে কথা বলবো হয়তো একটু পরে।
তো ফ্যাট সেলসগুলো সংখ্যায় বাড়ে না, এটা ভলিউমে বাড়ে। আমাদের মাসেল সেলস ভলিউমে বাড়ে, আমরা ব্যায়াম করলে পরে মাসেলসের সেলসগুলো নাম্বার ঠিক থাকে কিন্তু সেটা ভলিউমে বেড়ে যায়। তেমনি নিউরনস, এটা কিন্তু সংখ্যা সেম। তেমনি হেয়ার ফলিকলও কিন্তু আপনি জন্মের সময় যতগুলো নিয়ে জন্মেছিলেন সে কটাই থাকবে, এটাকে বাড়ানো সম্ভব নয়, বরঞ্চ কমে যায়। তো যেটা কমে যাচ্ছিল বা নিভে যাচ্ছিল সেটাকে স্টিমুলেট করা যেতে পারে বিভিন্নভাবে। এই স্টিমুলেশনটারই উপায়গুলো একটা ওষুধ হতে পারে। স্টিমুলেশন আর একটা উপায় হতে পারে মাইক্রো নিডলিং করা। যখন আমরা মাইক্রো নিডলিং করছি তখন কী হয়, ছোটো ছোটো মাইক্রো ইনজুরিজ করে এবং ইনজুরিজের রেসপন্সে চুলগুলো নতুন করে গজানো শুরু করে। তো আমরা যদি দেখেছি মাইক্রো নিডলিং করে যদি আমরা মিনক্সিডিল দিই ডেফিনেটলি কাজটা ভালো হয়, কিন্তু এক্স্যাক্টলি যেটা বললাম মিনক্সিডিল কীভাবে কাজ করে আমরা জানি না, সুতরাং সেটা মাইক্রো নিডলের মধ্যে ভেতরে যাওয়ার দরকার আছে কিনা জানি না। আর একটা জিনিস আমি জাস্ট বলবো, যেহেতু আমি হেয়ার ট্রান্সপ্লান্ট রেগুলারলি করি, আপনি মাইক্রো নিডলিং করলে হয়তো চুলটা কিছুটা বাড়লো, এটা কথাটা ঠিকই, কিন্তু মাথার চামড়াটা না ভীষণ শক্ত হয়ে যায়, স্টিফ হয়ে যায়। পরবর্তীকালে যখন হেয়ার ট্রান্সপ্লান্ট করতে যাচ্ছি তখন কিন্তু ভীষণ ডিফিকাল্ট হয় হেয়ার ফলিকেলগুলোকে ভেতরে ঢোকানো। সেই জন্য আমি পার্সোনালি মাইক্রো নিডলিং করাটাকে খুব বেশি প্রেফার করি না বা এটাকে এনকারেজ করি না। আপনি ওষুধ খান, মিনক্সিডিল নিন, পিআরপি নিন, তারপরে যদি কাজ হচ্ছে না তাহলে সরাসরি ট্রান্সপ্লান্ট করে নিন। মাইক্রো নিডলিংটা নিয়ে খুব যে বেশি ফলদায়ক সেই ব্যাপারটা কিন্তু নয়, এবং রেসপন্সটাও কিন্তু সবার ক্ষেত্রে একই রকম আসে না, কারো ক্ষেত্রে ভালো আসে, কারো ক্ষেত্রে কম আসে। মাইক্রো নিডলিং বন্ধ করে দিলে আবার চুল পড়ে যাচ্ছে, এই সমস্যাটা কিন্তু থাকে। আমার বংশে যদি টাক থাকে কেউ নাকি আটকাতে পারবে না, আমার দাদুর টাক আছে, বাবার টাক আছে, ফলে কেউ আটকাতে পারবে না। তো এইটা কতটা সত্যি? আচ্ছা, এই যে জেনেটিক এক্সপ্রেশন যেটা হবে না আমাদের, দেখবেন আমরা যেটা দেখবেন জেব্রার গায়ে কিছুটা সাদা থাকে, কালো থাকে। রাস্তায় দেখবেন একটা গরুর কিছু চামড়ার কিছু লোম সাদা থাকে, কিছু অংশ কালো, কিছু অংশ ব্রাউন হতে পারে। তো আমাদের কোন এরিয়াতে কোন জিনগুলো এক্সপ্রেশন হবে সেটা ভীষণ ডিফিকাল্টলি প্রেডিক্ট করা। চুলের ক্ষেত্রে যেটা হয়, চুলের জন্য যে জেনেটিক ব্যাপারটা রয়েছে সেটা বাবার দিকে মামার দিকে থাকলেই, আমি তো বাবা এবং মামা একসঙ্গে বা দুটো জিন মিশে তৈরি হয়েছি। ইভেন আমরা 5 ভাইও কিন্তু একই রকম নয়, একটু একটু কিন্তু আলাদা কিন্তু দেখতে লাগে। তো তেমনি ওটা হলেই যে হবে সেটা চান্সেস থাকে না, তবে ডেফিনেটলি বাবা কাকা মামার দিকে যদি থাকে 60% ক্ষেত্রে চান্সেস থাকে এরকম টাক পড়ে যাওয়া। এবং আমি যখন হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য কোনো পেশেন্ট আসেন বা কোনো পেশেন্ট ধরুন চুল পড়া নিয়ে এলো, তখন আমি প্রথমে জিজ্ঞেস করেন যে আপনার কাছাকাছি ব্লাড রিলেশনের মধ্যে সবথেকে বেশি টাক পড়ে যাওয়া ব্যাপারটা কতটা। তো উনি হয়তো বললেন যে আমার কাকার এই অবধি চুল নেই। তাহলে আমি বললাম আপনার ওই অবধি চুল থাকবে না, সেটাকে ব্যাক ক্যালকুলেশন করে আপনার ট্রিটমেন্ট প্ল্যানটাকে আমরা কিন্তু ঠিক করবো। এটা ট্রিটমেন্ট প্ল্যানটা কী হবে, যেমন 22 বছর এলো, পুরোপুরি টাক পড়ে যেতে 40 থেকে 45 বছর মতো সময় লাগে, এতটা স্প্যান থাকে। আস্তে আস্তে হুড়ুর করে কয়েক বছরের মধ্যে ইউজুয়ালি হয় না। তখন আমি তাকে দেখে নিই যে তাকে 5 বছর পরে আরেকবার করতে হবে কিনা, বা তার হেয়ার লাইনটা কোন এরিয়াতে করব সেটা প্ল্যানিংয়ের জন্য আমার জানা দরকার। তার ব্লাড রিলেশনের মধ্যে সবথেকে বেশি টাক পড়ে যাওয়া ব্যক্তিটার কি অবস্থা আছে, তাহলে ওনার অবস্থাটাও ওরকম হতে পারে ধরে নিয়ে আমাকে ব্যাক ক্যালকুলেশন করে ওনার ক্ষেত্রে প্ল্যানিংটা করতে হবে। এটা পেশেন্টকে বোঝাতে অনেকটাই সুবিধে হয় এবং ওটাই সায়েন্টিফিক ওয়ে, যে আমি তো জানি না 5 বছর পরে কেমন হবে, ধরে নেবো আপনার ওনার মতো হবে, তাহলে সেইভাবে আমাদেরকে প্ল্যানিংটা এখন থেকে করতে হবে। আচ্ছা, এই টাক টাক কত রকমের হয়, কিরকম ভাবে ক্লাসিফাই করেন টাক? বলে না স্মৃতি, মানে ওরা থাকে ও ধারে, স্মৃতিটুকু থাক, হ্যাঁ, তারপর চাঁদ, ফুলমুন, হ্যাঁ, মানে ক্রাউন এরিয়া টাক পড়ে যাওয়া, কারোর এদিকটা চন্দ্রযান ল্যান্ড করতে পারে এরকম একটা হয়েছে আমার। যাই হোক। হ্যাঁ, তাহলে টাক যেটা চুল যেটা পড়ে যাওয়ার সেটার আমরাকে মেল প্যাটার্ন বার্ডনেস বলি। ইউজুয়ালি মানে যাদের টাক পড়ে যাচ্ছে, যদি আপনারা রাস্তাঘাটেও দেখেন, দেখবেন ম্যাক্সিমাম পেশেন্টের সামনের দিক থেকে চুল পেছনে যাওয়া শুরু করে। তো একটা প্যাটার্ন হচ্ছে সামনের থেকে পেছনের দিকে চলে যাওয়া, আর কিছু পেশেন্টের ক্রাউন এরিয়া থেকে শুরু হয়, তাদের ক্রাউন এরিয়া থেকে আস্তে 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 চুল পড়াটা সামনের দিকে এবং পেছনের দিকে হয়। আর কিছু পেশেন্ট থার্ড গ্রুপ অফ পেশেন্ট, তারা সেটা কমই হয়, যাদের দুটো দিক থেকেই শুরু হয়, সামনের থেকেও শুরু হয়েছে, পেছনের দিক থেকেও শুরু হয়েছে। তো এই মোটামুটি 3টে প্যাটার্ন থাকছে কিভাবে আপনার চুল পড়ে যাওয়াটা শুরু হচ্ছে। চুল পড়ে যাওয়ার 4 থেকে 5 বছর লাগে পুরো জিনিসটা একটা ক্লিয়ার পিকচারের কাছাকাছি আসতে। তো এই যে প্যাটার্নই হোক না কেন, আমরা যেহেতু ডাক্তাররা, আমাদের কাছে পেশেন্টরা আসবে, আমাদের সেটাকে ম্যানেজমেন্ট করতে হবে। তো ম্যানেজমেন্টাল পয়েন্ট অফ ভিউতে আমরা এই পড়ে যাওয়াটাকে 7খানা গ্রেডে ভাগ করি। গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4, গ্রেড 5 অবধি আপনার এই ক্রাউন এরিয়া অবধি চলে যাবে। তার নিচে 2টো গ্রেড আমরা যোগ করি, গ্রেড 6 এবং গ্রেড 7। এই গ্রেডিংটা করার একটা উপায় হচ্ছে পেশেন্টদেরকে বোঝানো যে আপনার কতগুলো ফলিকেল লাগতে পারে। তো আমরা একটা খুব সহজ হিসেব আছে, সেটা হচ্ছে 900 দিয়ে গুণ করতে হবে এক একটা গ্রেডকে। ধরুন আপনি এই যে গ্রেডের কোন গ্রেড হলো সেটা তো আপনারা খুব ইজিলি দেখতে পারেন। আপনি অনলাইনে চলে যাবেন,
গুগলে ফটো দেওয়া আছে, গ্রেড 1 গ্রেড 2 গ্রেড 3 করে গুগল ফটোতে পেয়ে যাবেন। আপনার ফটোটা নিয়ে জাস্ট কম্পেয়ার করবেন, তাহলে আপনি বুঝে যাবেন যে হ্যাঁ এটার সঙ্গে আমার মোটামুটি 90% ম্যাচ করছে, তার মানে আমার গ্রেড 4 বা আমার গ্রেড 5। তো ওই গ্রেডটাকে 900 দিয়ে গুণ করতে হবে, তা আমাদের কতগুলো চুল আমরা ট্রান্সপ্লান্ট করব সেটা একটা সহজ হিসেব। 900 দিয়ে গুণ করলে পরে ধরুন গ্রেড 4, তাহলে 4 × 9 তার মানে 36 হচ্ছে 3600, তার মানে 3500 থেকে 4000 চুল আমার ক্ষেত্রে লাগবে। হট করে কোনো ক্লিনিকে গেলেন, আপনাকে বললো 10,000 হেয়ার দরকার, আপনি কি করে বুঝছেন? অন্য কারো কাছে গেলেন, সে বলছে 6000 দরকার। তো আপনি একটা হিসেব পেয়ে যাবেন, যদি আপনি নিজে বুঝে গেছেন যে আমার গ্রেড 4, ডাক্তারবাবু আমাকে বলেছেন 3500 থেকে 4000 লাগবে, তাহলে মোটামুটি আপনার ক্ষেত্রে হিসেবটা ঠিক আছে। তো ডাক্তারবাবু বললেন যে চুল এনে লাগাতে হবে, এই চুলগুলো আপনি কোথা থেকে আনবেন? সেলুনে ফেলে দেওয়া চুল বা একেবারেই, মানে এটা খুব আমাকে পেশেন্টরা বলেন, স্যার চুলটা অন্য চুল দিলে হয় না? আমার এমনিতেই চুল কমে গেছে, মাথাতেও চুল কম আছে, প্রথমত কোথা থেকে আনবেন? অন্য করা ইউজ করা যায় কিনা? সায়েন্টিফিক্যালি স্পিকিং ইউজ করা পসিবল, কারণ দেখুন কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে, লাংস ট্রান্সপ্লান্ট হচ্ছে, হার্ট ট্রান্সপ্লান্ট হচ্ছে। এই যে কোনো ট্রান্সপ্লান্ট আমরা যখন একজনের টিস্যু অন্যর বডিতে দিচ্ছি, যিনি রিসিপিয়েন্ট তার বডি কিন্তু, তার ইমিউন সিস্টেম কিন্তু ওই জিনিসটাকে ফরেন বডি হিসেবে দেখে, সে তখন ওই ফরেন বডির এগেনস্টে ও রিয়াকশন করে, যেটাকে আমরা টিস্যু রিজেকশন বলি। এই রিজেকশনটাকে কমানোর জন্য আপনারা নিশ্চয়ই জানবেন, যাদের কিডনি ট্রান্সপ্লান্ট হয় তাদের কিন্তু প্রতি মাসে কয়েক হাজার টাকার ওষুধ খেতে হয়, বিভিন্ন ধরনের ইমিউনোসাপ্রেশন, স্টেরয়েড থাকে, আরও বেশ কিছু ইমিউনোসাপ্রেন্ট ইউজ করতে হয়, যাতে কিডনিটা রিজেক্টেড না হয়ে যায়। চুলটা এমন কিছু ইম্পর্টেন্ট, কিডনি যেমন আমাদের একটা ইম্পর্টেন্ট বিষয়, চুলটা সেরকম ইম্পর্টেন্ট নয় যে অন্য কারো চুল লাগিয়ে মাসে 10,000 টাকা আমি রিজেকশন রোখার জন্য ওষুধ খাবো। এবং এই রিজেকশন করার জন্য যে ওষুধগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু প্রত্যেকেরই মারাত্মক সাইড এফেক্টস আছে। সুতরাং হেয়ার ট্রান্সপ্লান্ট আপনার চুল আমার বডিতে বসানো যাবে কিনা, ডেফিনেটলি যেতে পারে, কিন্তু প্র্যাকটিকেবল নয়, সেটা প্র্যাকটিক্যালি আসবে না। আপনার চুল আমার মাথায় দিয়ে আমাকে যে পরিমাণ কেয়ার, তার জন্য মেডিকেল কেয়ার নিতে হবে, এবং যে পরিমাণ রিস্কের সম্মুখীন হব বিকজ অফ দ্য মানে অ্যাডভার্স রিয়াকশন অফ দ্য ইমিউনোসাপ্রেশনস মেডিসিনস, সেটা আপনার ওই লাভ এবং ক্ষতির অঙ্কে যদি আমরা দেখি তাহলে ক্ষতিটাই বেশি। সেই জন্যে আরেকজনের চুল আরেকজনের বডিতে দেওয়া হয় না, আপনার বডি থেকেই চুল নিতে হবে। কোথা কোথা থেকে নেন? এইবার বডির কোন জায়গা থেকে নেওয়া হয় না, সব জায়গা থেকে নিতে হয়। ধরুন একটা পেশেন্ট গ্রেড 7 বার্নেস এলেন, শুধু মাথার পেছনে আমাদের ঠাকুরদাদার শুকনো গাল, হ্যাঁ, সেই যে মাথার পেছনে দেখবেন ছোট্ট করে একটু চুল আছে। আমাদের বেশ কিছু পলিটিশিয়ানসও রয়েছেন, তাদের নাম আমি করছি না, সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্টার তারা এখন, তাদের দেখবেন একটুখানি চুল রয়েছে, পুরো মাথা ইন্দ্রলুপ্ত টাক। তো তাদের ক্ষেত্রে দেখুন ভীষণ কম ডোনার এরিয়া। তো আমাদেরকে বডির মাথার চুলের জন্য ফার্স্ট চয়েস হচ্ছে মাথার চুল, সেম জিনিসকে সেম জিনিস দিয়ে রিপ্লেস করা। তাহলে বেস্ট ওয়ে হচ্ছে মাথার পেছনের যে চুলটা, এই চুলটা যেটা আমি বলছি হরমোন নন সেন্সিটিভ, দেখুন সামনের দিকে চুল টেস্টোস্টেরন সেন্সিটিভ, সেই জন্য তারা পড়ে যায়, পেছনের চুল কিন্তু পড়ে না। দেখুন একই মাথায় দু রকমের চুল। তো এই চুলটাকে থেকে এই যে এরিয়াটাতে রয়েছে, ইউজুয়ালি 12,000-এর কাছাকাছি চুল এই জোনটাতে থাকে, 12 থেকে 18,000, সেখান থেকে আমরা 3,000 চুল নিয়ে নিতে পারি। এটা একটা আমাদের ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে সামনের দিকে চুল দেবো, তাহলে মাথার চুল দেবো, তাহলে একই রকম দেখতে লাগবে। সেকেন্ড প্রেফারেন্স হচ্ছে ধরুন এখান থেকে আমি 3,000 চুল পাচ্ছি না, তখন আমরা দাড়ি থেকে নিই। এবং ফর্চুনেটলি দেখবেন যাদের মাথায় একেবারেই চুল নেই তাদের দাড়িতে প্রচুর চুল থাকে। ইভেন আজকে আমি যে হেয়ার ট্রান্সপ্লান্টটা করলাম, ওনারও গ্রেড 7 বার্নেস, মাথাতে ভীষণ কম চুল, ডোনার এরিয়াতে একেবারেই নেই। আমরা ওনাকে বললাম আপনার দাড়ির এরিয়া থেকে কিন্তু আমি 2200 ফলিকেল নেবো, 1000 চুল মাত্র মাথার পেছন থেকে। তো এটা সেকেন্ড ডোনার এরিয়া। থার্ড ডোনার এরিয়া হচ্ছে চেস্টের থেকে, এবং ফোর্থ ডোনার হচ্ছে পিউবিক এরিয়ার চুল। তবে এই চেস্টের চুল এবং পিউবিক এরিয়ার চুল এগুলোকে আমরা হেয়ার বলি, এগুলোকে লোম বলি, তাই না? এগুলো খুব বেশি ম্যাক্সিমাম 2 সেন্টিমিটার বাড়বে। তো এই চুলগুলোকে আমরা ক্রাউন এরিয়ার জন্য রাখি। ধরুন একটা গ্রেড 7 বার্ডনেসের পেশেন্ট এসছেন, তাহলে আগের ফর্মুলা অনুযায়ী 7 × 9, তো 6,400, 7 9 64 হচ্ছে, 6,400 মানে মিনিমাম 6,000 ফলিকেল লাগবে। তো তার গ্রেড 7 পেশেন্টের এখান থেকে 6,000 ফলিকেল নেওয়া পসিবল না। তাহলে আমরা প্ল্যান করছি এই এরিয়া থেকে আমরা 3,000 মতো নিয়ে নেব, বাকি দাড়ি থেকে বাকি 3,000, চেস্টের থেকে, বিয়ার্ড এরিয়া থেকে, চেস্টের থেকে, জেনাইটাল এরিয়া থেকে বাকিটা নেব। সুতরাং থিওরিটিক্যালি আমরা মাথা থেকে, দাড়ি থেকে, চেস্ট থেকে, জেনাইটাল এরিয়া থেকে, অ্যাক্সিলা থেকে চুলগুলো কিন্তু নিতে পারি। ডিপেন্ড করবে আপনার কতগুলো লাগবে এবং আপনার কোন কোন ডোনার এরিয়াতে কতগুলো চুল আছে। তবে বিয়ার্ডের চুল এবং মাথার চুল হচ্ছে বেস্ট, কারণ এরা লম্বায় বাড়বে। বডির চুল অন্যান্য জায়গায় চুলগুলো ছোট হয়, তাদেরকে আমরা মাথার পেছনের দিকে দিই, সামনের দিকে সবসময় বিয়ার্ড বা মাথার পেছনে। এইবার এই যে সার্জিক্যাল যে প্রসিজিওর, এই যে ফলিকুলার ইউনিট এক্সট্রাকশন আর ফলিকুলার ইউনিট ট্রান্সেকশন, ঠিক, এই যে জিনিসটা আছে, এটা আপনি একটু যদি আমাদের দর্শকদের বলেন। FUT একটা বলি আমরা, আর FUE,
টি হচ্ছে ট্রানসাকশন, যেখানে মাথার পেছনে ডোনার এরিয়াতে সেলাই হয়, আর একটা এক্সট্রাকশন, যেমন আমরা দাঁত তুলছি সেরকম ওটাকে একটা একটা করে তোলা হয়। আমি জাস্ট একটু হিস্ট্রি টাচ করে যাই। চুল পড়ে যাওয়ার যে ট্রিটমেন্ট, সার্জিক্যাল ট্রিটমেন্ট, আগেকার দিনে একটা ফ্ল্যাপ সার্জারি করা হতো, যেটাকে এই মাথার পেছন থেকে আমরা চামড়াটাকে কেটে নিয়ে এসে সামনের দিকে করে দিতাম। হ্যাঁ, এটাকে ফ্ল্যাপ টেকনিক বলা হতো। তো এই ফ্ল্যাপ টেকনিকে জুরি ফ্ল্যাপ বলা হয়। ইভেন এখন যিনি মার্কিন প্রেসিডেন্ট আছেন ওনার সম্ভবত জুরি ফ্ল্যাপ করা রয়েছে, ওই জন্য উনি চুলটাকে, এই দাগটাকে আটকানোর জন্যে উনি সামনের দিকে চুলটাকে করে রাখেন, দেখবেন। হ্যাঁ, তো এইটা যেহেতু একটা এক্সটেন্সিভ সার্জারি, এখনকার দিনে আমরা দিনে দিনে দেখুন মাইক্রো সার্জারি চলে আসছে, সবাই আমরা চাই দিনে দিনে চলে আসতে, তাড়াতাড়ি রিকভারি হয়ে যেতে। সুতরাং টেকনিক্সগুলো সেইভাবেই কিন্তু মানুষের প্রয়োজনের জন্যে চেঞ্জ হয়েছে। তো এই জুরি ফ্ল্যাপ চলে যাওয়ার পরে তারপরে এলো পাঞ্চ গ্রাফট। আমরা বড় বড় একসঙ্গে 10-12খানা ফলিকেল তুলে নিয়ে বোতামের মতো করে করে লাগিয়ে দেওয়া হলো। তাতে একটু আনন্যাচারাল লাগে, একটা বোতাম 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 মতো মনে হবে, এটা পাঞ্চ গ্রাফট এলো। তারপরে এলো আপনার মিনি গ্রাফট বা মাইক্রোগ্রাফট, যেটা আমরা এখন FUE টেকনিক করি, এক্সট্রাকশন টেকনিক করি। সেখানে দুটো দুটো করে, 2 থেকে 3টে করে চুল একসঙ্গে তুলে নেওয়া হয়, আমরা ফলিকুলার ইউনিট বলি। সেটাকে সামনের দিকে আমরা ট্রান্সপ্লান্ট করি। পেছন থেকে তুলে নেওয়া হলো, সামনের দিকে ছোট্ট নিডিল দিয়ে একটা ফুটো করে তার মধ্যে জাস্ট ঢুকিয়ে দেওয়া। যেমন আপনার বাড়ির পেছনে ধরুন ফুল গাছ হয়েছে, সেটাকে তুলে এনে বাড়ির সামনে আপনি রেখে দিলেন, এক্স্যাক্টলি সেই চুল বাড়বে, পড়বে, কাটা যাবে, সাদা হবে, সমস্ত কিছুই করতে পারে। একদম জাস্ট পেছনে গজা ছিল, সেটা সামনে চলে এলো। তো এটা গেল হচ্ছে নন সার্জিক্যাল ওয়ে, যেটা FUE টেকনিক। টি টেকনিক হচ্ছে, টি টেকনিকটা অনেকটাই জুরি ফ্ল্যাপের মতো। জুরি ফ্ল্যাপে পুরো চামড়াটাকে আমরা সরাসরি বসিয়ে দিতাম, এখানে জুরি ফ্ল্যাপের মতো আমরা স্ট্রিপটাকে তুলে নিচ্ছি। স্ট্রিপটাকে তুলে নিয়ে মাইক্রোস্কোপে নিচে সেটাকে একটা একটা করে চুল চেরা বিশ্লেষণের মতো আমরা একটা একটা করে চুল আলাদা করি, সেটাকে বসানো হয়। এবার যদি আমরা তুলনা করি, এখনকার দিনে, আজকালকার দিনে দুটো টেকনিকই বেসিক্যালি চলে, একটা হচ্ছে FUE, একটা FUT। এবার প্রথমে তাহলে আপনারা জিজ্ঞেস করবেন কি স্যার FUT FUEর মধ্যে কোন দুটো ভালো? আমরা যদি একটা ছেলে ধরুন, দুই বন্ধু, একজন মাধ্যমিকে অঙ্কে 98 পেয়েছেন, আর একজন 92 পেয়েছেন, দুজনে কিন্তু 90+ নম্বর পেয়েছেন। যদিও আজকাল সবাই 100-100ই পাচ্ছেন, সেটা অন্য কথা। তো একজন ধরুন 98, একজন 92 বা 93, তো দুজনেই কিন্তু ভীষণ ভালো, কিন্তু 98কে তো 98ই বলতে হবে। তো FUT কিন্তু আপনাকে ওই নম্বরটা দিতে হবে। FUT আর FUEর মধ্যে যদি কম্পেয়ার করেন, বোথ আর বেস্ট, কিন্তু তার মধ্যে টি ডেফিনেটলি ভালো রেজাল্ট দেয়। তার কারণ হচ্ছে টির যে চুলগুলো আমরা নিই, ফলিকুলার যে কোয়ালিটিটা, যদি ওভারঅল কোয়ালিটি আমরা মেনটেন করি, তাহলে ওকে 100-98 দিতে হয়। বেস্ট কোয়ালিটি ফলিকেলগুলো FUT টেকনিকে তোলা সম্ভব। FUEতে কিছুটা আমাদের ওপরের দিকে, কিছুটা নিচের দিকে যেতে হয়। দেখুন, একটা আম গাছে যে আমগুলো হচ্ছে, একই সিজনে দেখবেন একই, সমস্ত আম সেম সেম হয় না, তেমনি আমাদের মাথার পেছনে চুলও কিন্তু একই রকম নয়। তো বেস্ট কোয়ালিটির আমটা, যে চুলটা যদি আমরা নিই, তাহলে সেটা FUTতে সম্ভব, কিন্তু দুটোই 90%-এর ওপরে। এবার টি টেকনিকে যেটা হয়, পেশেন্টরা ভয় পান কি স্যার মাথার পেছনে সেলাই থাকবে, ব্যথা করবে কিনা, এটা পেশেন্টদের একটা ভয়ভীতির ব্যাপার থাকে। কিন্তু রেজাল্টের দিক থেকে, ডিউরেবিলিটির দিক থেকে যদি দেখেন, টি টেকনিক ডেফিনেটলি 5-8% বেটার দ্যান FUE। স্কার থাকতে পারে। স্কারটা বোঝা যায়, আমরা হিন্দুরা অনেক সময় যদি মাথা কোনো কারণে ন্যাড়া করি বা শেভিং করি, তাহলে কিন্তু হালকা একটা স্কার বোঝা যেতে পারে। স্কারটা যাতে বোঝা না যায়, আমরা কসমেটিক সার্জনরা আমরা ট্রাইকোফাইট ক্লোজার বলে একটা টেকনিকে সেটাকে ক্লোজ করি, যাতে মিনিমাল বোঝা যায়, বাট স্টিল একটা হালকা দাগ কিন্তু ন্যাড়া করলে বোঝা যাবে, মাথা ন্যাড়া না করলে বোঝা যাবে না। সেই কারণে অনেকেই টি টেকনিকে অ্যাভয়েড করতে চান। আর যেহেতু বললাম রেজাল্টের খুব বেশি, মানে 5%-এর বেশি যেহেতু তফাৎ হয় না, ওটাকে যাদের ভয় করছে তারা FUE, আর যদি আপনি ভয় না করেন, বেস্ট কোয়ালিটির গ্রাফট চান, তাহলে FUT। সায়নের একটা প্রশ্ন ছিল, এসব আমার কোনো প্রশ্ন না, হ্যাঁ। যখনই শুনেছে যে হেয়ার ট্রান্সপ্লান্ট ডাক্তার আসছে, তখন সায়ন বলছে যে তুমি জিজ্ঞেস করো যে ডাক্তারগুলো তো খুব ভালো এরকম চুল পুঁততে পারে, তো বর্ধমানে যখন ওই ধান চাষ করে, তখন কি ওনারা গিয়ে বীজ রোপণ করে দিয়ে আসলে তো তাহলে খুব সুন্দর ধান গাছ হবে। তো আপনাদের কখনো এসছে? কখনো ধানপুর থেকেও আসেননি, কিন্তু আমার বলেনি ডাক্তার ওটা চলুন ভালো। আমার ক্লিনিকে কিন্তু পেশেন্টরা অনেকেই এসছেন যারা একেবারেই, এইসব প্রসঙ্গেই বলি, অনেকেই আমাদের মনে হয় কসমেটিক সার্জারি বোধহয় ভীষণ এক্সপেন্সিভ, হ্যাঁ, ঘর বাড়ি ঘটি বাটি সব বিক্রি করে দিতে হবে, সেই ব্যাপারটা কিন্তু নয়। আমার পেশেন্টরা দেখেছি, আমি যেহেতু একটা রিজনেবল কস্টে করে থাকি, প্রচুর কিন্তু সাধারণ মানুষরা এই জিনিসটা করাতে আসেন, হেয়ার ট্রান্সপ্লান্ট। এবং আজকালকার দিনে কিন্তু এই ব্যাপারটা বেশ লোকজন চাইছেন। আগেকার দিনে একটা জিনিস ছিল, অ্যাভেলেবিলিটি ছিল না, কলকাতায় খুব বেশি লোক ডাক্তারবাবু ছিলেনও না, বাইরে গিয়ে করাতে হতো, কলকাতা তো অত্যধিক কষ্ট হতো। কস্ট কমে দেওয়ার ফলে সাধারণ মানুষ কিন্তু কসমেটিক সার্জারি করতে আসছেন। ধান যারা চাষ করেন রীতিমতো চাষি ঘর থেকেও, আমি একটা বলতে পারি, আমার কাছে একটা পেশেন্ট এসেছিলেন, একটু অন্যরকম হয়তো শোনাবে,
বারুইপুরে তার পেয়ারার বাগানে সে কাজ করে এবং এসে বললেন যে স্যার আমার বিয়ে শাদিতে ভীষণ অসুবিধা হচ্ছে, আপনাকে করে দিতেই হবে। এবার সে কিন্তু পেয়ারা বাগানে কাজ করেন, তো আমরা কিন্তু তার ট্রান্সপ্লান্ট করেছি। ওনার গ্রেড 7 ছিল, দুবার করে করেছি এবং খুব সুন্দর, সে কিন্তু খুশি। বিয়ে হয়ে গেছে কিনা সেটাও উনি বলেননি, আর তো আসেননি, তো পেশেন্টরা আসেননি মানে আমরা ধরে নিই সে খুশিই আছেন। এই হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারিটা করতে কতক্ষণ সময় লাগে, নাম্বার ওয়ান? আর সার্জারিটা করার জন্য পেশেন্ট এলিজিবল কিনা এইটা জানার জন্য এই সার্জারি আগে আপনারা কি কি টেস্ট করে নেন? হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারিটা করতে মোটামুটি 6 থেকে 8 ঘন্টা মতো সময় লাগে। কুশলদা ডাক্তারবাবু উনি জানবেন, আমরা যে কোনো সার্জারি করার আগে আমরা কিছু বেসিক টেস্ট করে নিই। প্রথমত ক্লিনিক্যাল হিস্ট্রি নেওয়া, আপনার বয়স কত, অন্যান্য কোনো অসুখ রয়েছে কিনা, লাস্ট 5 বছরে কখন হসপিটালাইজড হয়েছেন কিনা, রেগুলার কোনো ওষুধ খেতে হয় কিনা। কারণ হেয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে আমরা দেখেছি যে পেশেন্টরা, মহিলারা বিশেষ করে আসেন, অনেক ক্ষেত্রেই তারা থাইরয়েডের কিছু অসুখ থাকে, হাইপোথাইরয়েড কিনা। দ্বিতীয়ত হিমোগ্লোবিন বা নিউট্রিশনাল স্ট্যাটাসটা কেমন রয়েছে, এই জিনিসগুলো কিন্তু জানতে হয়। রুটিনলি আমরা প্রত্যেকটা পেশেন্টের হিমোগ্লোবিন কতটা আছে, বিটিসিটি বলে হয়, ব্লিডিং টাইম ক্লটিং টাইম, কোথাও কেটে গেলে ব্লিডিং বন্ধ হচ্ছে কিনা ঠিকঠাক টাইম মতো, সেই জিনিসটা আমরা দেখে নিই। পেশেন্টের সুগারটা টেস্ট করা হয়, কারণ আমাদের দেশে আজকাল দেখছি অনেক কম বয়সে সুগার হচ্ছে, হ্যাঁ 30s তারা ডায়াবেটিক হয়ে যাচ্ছে, তাহলে সুগার টেস্ট আমরা করে নিই, প্লাস কিডনি ফাংশনটা কেমন আছে সেটা দেখে নিই, এবং হার্টের জন্য একটা ইসিজি করে নেওয়া হয়। এই কিছু বেসিক টেস্ট থাকে, এবং হিস্ট্রি নেওয়া যে ওনার কোনো ব্লিডিং ডিসঅর্ডার রয়েছে কিনা, কারণ আমরা অনেকগুলো ফুটো করো, ব্লিডিং যদি স্টপ না হয় তাহলে মুশকিল হবে। ব্লাড প্রেশার যাদের থাকে, তাদের ব্লাড প্রেশারটা বৃদ্ধি পেলে পরে আমাদের সার্জারি করতে অসুবিধা, আমরা একটা চুল ঢুকিয়ে নিচ্ছি, ভেতর থেকে ব্লাড এসে সেটাকে ঠেলে বের করে দিচ্ছে। তো এই যে রুটিন টেস্টগুলো, আমরা প্রত্যেকটা পেশেন্টের হিস্ট্রি নেওয়া এবং রুটিন টেস্ট, এই দুটো জিনিস করে নিই। আর একটা জিনিস যেটা আমরা খুব বিশেষ করে মাথায় চিন্তা রাখতে হয়, যে পেশেন্ট স্মোকিং করেন কিনা। অনেকেরই মনে হয় ডাক্তারদের কাছে গেলে পরেই তারা ফার্স্ট জিজ্ঞেস করে স্মোকিং করছেন কিনা, নিজেরা তো প্রচুর স্মোকিং করে, আমাদের ক্ষেত্রে কেন এত সমস্যা। স্মোকিংয়ের ক্ষেত্রে মেইন যে ইস্যুসটা হয় সমস্ত সার্জিক্যাল পেশেন্টদের ক্ষেত্রে, আমাদের ব্লাডে যেটা মাইক্রো সার্কুলেশন, বড় বড় আর্টারি বা ধমনী সেগুলো হয়তো ঠিক থাকছে, কিন্তু মাইক্রো সার্কুলেশনে গিয়ে ব্লাডের নালীগুলো ভীষণ সরু হয়ে যায়। আপনি একটা গাছ ধরুন লাগাচ্ছেন, তাকে তো জল দিতে হবে, তো জলটা যদি যে নালী দিয়ে জলটা যাচ্ছে সেটা দিয়ে যদি ঠিকমতো জল না যায়, ব্লাডের মাধ্যমে আমাদের নিউট্রিশন, অক্সিজেন সমস্ত কিছু যাচ্ছে, তাহলে সেই যে গাছটাকে আমি লাগালাম সেটা তো ভালো করে বাঁচবে না, বাঁচলেও সে খুব রোগা পাতলা উঠবে, মোটাসোটা হবে না। সেই জন্য স্মোকিং করলে পারে কিন্তু মাইক্রো সার্কুলেশনে আমাদের প্রবলেম হয়, ব্লাড সাপ্লাইটা কমে যায়। সেই কারণে 100টা চুল যদি আমি বসাই, সেখানে দেখা গেল 30টা গজালো, বাকি 70টা গজালোই না। 2 নম্বর হচ্ছে এই মাইক্রো সার্কুলেশন কমে যাবে, স্কিনেও কিন্তু নেক্রোসিস বলে একটা সমস্যা হেয়ার ট্রান্সপ্লান্টের পরে, যারা হেভি স্মোকার, কখনো যদি তারা লুকিয়ে জিনিসটা যান বা ডাক্তার যদি হাই ডেন্সিটি ট্রান্সপ্লান্ট করেন, তাদের ক্ষেত্রে, স্মোকারদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হতে পারে। তো স্মোকিং অন্তত 2 মাস আগে, হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে কিন্তু আপনাকে বন্ধ করতে হবে। 2 দিন আগে স্মোকিং বন্ধ করলেও আমাদের বডি থেকে স্মোকিংয়ের এফেক্টটা চলে যেতে প্রায় 6 to 8 উইকস মতো সময় লাগে। স্যারও নিশ্চয়ই সেটা অ্যাপ্রিসিয়েট করবেন। তো স্মোকিংটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আর সুগারের পেশেন্ট যারা থাকেন, ধরুন সুগারের পেশেন্ট কি হেয়ার ট্রান্সপ্লান্ট করবো না, তার ক্ষেত্রেও হেয়ার ট্রান্সপ্লান্ট করবো, কিন্তু ডেন্সিটিটা আমরা কম রাখি, যাতে স্কিনে কোনো রকম ইনফেকশনের সম্ভাবনা যাতে কম থাকে। আর 2 নম্বর যে তাদের কম পরিমাণ এরিয়াতে করা হয়, এবং আমরা দেখে নিই তার সুগারটা কন্ট্রোল কিনা। HbA1c বলে একটা জিনিস আছে, সেটা টেস্ট করে দেখে নিই 7-এর নিচে বা 7-এর কাছাকাছি রয়েছে কিনা, মানে তিনি ওয়েল কন্ট্রোল ডায়াবেটিস, তার ক্ষেত্রে করা যায়। সুতরাং হেয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে এই কিছু রুটিন টেস্ট, ওনার ড্রাগ হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, মেডিকেল হিস্ট্রি নিয়ে আমরা কিন্তু এগোতে পারি। আর আপনারা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন, তাদের তরফ থেকেও কিন্তু কিছু খোঁজখবর নেওয়ার দরকার আছে, যে ক্লিনিকটাতে আমরা করছি সেটা একটা ডাক্তারবাবু চালাচ্ছেন নাকি নন ডাক্তারবাবু চালাচ্ছেন, সেটা একটা ক্লিনিক নাকি সেটা একটা সালুন বা বিউটি ক্লিনিক, এই ব্যাপারগুলো যে ডাক্তারবাবুকে দিয়ে করাবেন তিনি একজন, তার কোয়ালিফিকেশানটা দেখা, যে তিনি সঠিকভাবে হেয়ার ট্রান্সপ্লান্ট করার জন্য কোয়ালিফাইড কিনা, এই যেগুলো পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু দেখা দরকার। তার নিরাপত্তার জন্য, বা তিনি সঠিক ট্রিটমেন্ট সঠিক লোকের কাছ থেকে সঠিকভাবে পাচ্ছেন কিনা সেটা বোঝার জন্য। সার্জারির আগে তো আমরা অনেক কিছু দেখলাম, মানে অনেক পরীক্ষা টরীক্ষা হলো, এই যে সার্জারিটা হয়ে গেল, তারপরে তার যত্ন কিভাবে রাখবে লোক? হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারিটা করে দেওয়ার পরে আমরা সেই দিনেই ইউজুয়ালি পেশেন্টদের ছুটি করে দিই। যারা অনেক দূর থেকে আসেন, ধরুন নর্থ বেঙ্গল থেকে, আসাম থেকে বা ত্রিপুরা থেকে এলেন, তাদেরকে আমরা কলকাতাতে 2 দিন থেকে যেতে বলি, যাতে ইনকেস কোনো অসুবিধা হলে তাড়াতাড়ি তারা আমাদের কাছে আসতে পারেন এবং সেই সম্বন্ধিত ফলো আপগুলো নিতে পারেন। কাছে যারা কলকাতা বা আশেপাশে, তারা সেই দিন বিকেলেই বা রাতেই কিন্তু তারা বাড়িতে ফিরে যান। হেয়ার ট্রান্সপ্লান্ট করে নেওয়ার পরে আমরা 48 ঘন্টা পরে, 24 থেকে 48 ঘন্টা পরে একটা হেড বাথ
বা স্ক্যাল্প বাথ নিতে বলি, মেডিকেটেড শ্যাম্পু থাকে, সেটা দিয়ে ফেনা দিয়ে শ্যাম্পু দিয়ে মানে মাথাটাকে পরিষ্কার করতে হয়। আমরা সেটা পেশেন্টটাকে সুন্দরভাবে বুঝিয়ে দিই বা ভিডিও কল করে দেখিয়েও দেওয়া হয়। আর দ্বিতীয়ত ছুটি যখন আমরা করছি তখন 4 থেকে 5 রকমের ট্যাবলেট বা ওষুধ দেওয়া হয়। একটা হচ্ছে যাতে ইনফেকশন না হয় সেজন্য অ্যান্টিবায়োটিক দেবো, একটা যাতে ব্যথা না হয়, ব্যথা কমই হয় তাও যাতে কিছুই ব্যথা না হয় সেজন্য আমরা ব্যথার একটা ওষুধ দিয়ে দেবো, একটা কমনলি আমরা অ্যান্টাসিড বা গ্যাসের বড়ি বলি যেটা, একটা ট্যাবলেট দিয়ে দেওয়া হয়। আর 4 নম্বর হচ্ছে একটা মাল্টিভিটামিনস দিয়ে দিই। আর 5 নম্বর হচ্ছে আমরা ফিনেস্টাইড বা মিনক্সিডিল কোনো একটা ওষুধ দিয়ে দিই যাতে উনি ইউজ করেন। এই 4টে থেকে 5টা ওষুধ দেওয়া হয়। এই ওষুধগুলো 10 দিন, নেক্সট 10 দিন অবধি আপনাকে নিতে হবে। যদি আপনি FUT টেকনিকে করছি যেখানে সেলাই থাকছে, আমরা ইউজুয়ালি 21 দিন পরে পেশেন্টকে ডাকি সেলাইটা কেটে দেওয়ার জন্য। এটা একটু লেন্দি টাইম মাথাতে রাখতে হয়, মাথার চামড়াটা জুড়তে একটু সময় লাগে। তো 21 দিন পরে আমরা পেশেন্টকে সেলাই কাটতে ডাকি। আর ইউজুয়ালি পেশেন্টদেরকে আমরা বলি 1 মাস পরে একবার আসতে, 3 মাস পরে একবার আসতে, 6 মাস পরে একবার আসতে, 1 বছর পরে একবার আসতে। এই 1 মাস, 3 মাস, 6 মাসের মাথাতে যখন পেশেন্টরা আসছেন তখন আমরা তাদেরকে মিনক্সিডিল দেবো কিনা, ফিনেস্টাইড দেবো কিনা, PRP দেবো কিনা, সেই ডিসিশনগুলো ওনার কেমন গ্রোথ আসছে সেটার উপরে ডিপেন্ড করে নিই। আর 1 বছর পরে জাস্ট তাদেরকে ডাকি একবার দেখতে তার রেজাল্টটা কেমন আসলো বা তার ফার্দার কন্টিনিউশন থেরাপি তিনি কিছু করবেন কিনা, সেই জন্য তাকে ডাক। আচ্ছা, হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরও কি আমার টাক পড়তে পারে, আবার ঝরে যেতে পারে জিনিস? একেবারেই, এটাও খুব কমন কোশ্চেন যে চুলগুলো তো স্যার আমি পয়সা করি খরচা করে হেয়ার ট্রান্সপ্লান্টটা করলাম, আবার পড়ে যাবে কিনা। দেখুন, ধরুন আমি যে চুলগুলো আছে বা কুশলদার ক্ষেত্রে আমরা বলতে পারি, আপনি যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করেন আপনার কিছু এক্সিস্টিং হেয়ার রয়েছে যেটা হরমোন সেন্সিটিভ জোনের মধ্যে পড়ছে। আমি ধরে নিলাম আপনার বয়স এখন 40, তাহলে এখনও 5-7 বছর চান্স রয়েছে এই চুলগুলো পড়ে যাওয়ার জন্যে। একটা 26 থেকে 30 বছরের ছেলে যদি হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য আসে, তো তার এক্সিস্টিং হেয়ার যেগুলো রয়েছে সেগুলো কতদিন থাকবে সেটার উপরে ডিপেন্ড করে যে আমরা ফার্দার কিভাবে প্ল্যানিং করব, বা যে ট্রান্সপ্লান্টেড চুলটা আমরা করলাম সেই ট্রান্সপ্লান্টেড চুল প্লাস আমার এক্সিস্টিং দুটো মিলে কিন্তু রেজাল্ট আসে। আপনার পকেটে ধরুন 30 টাকা ছিল, আমি সেখানে আরও 5 টাকা বা 10 টাকা দিয়েছি, সব মিলিয়ে 35 টাকা হলো। এবার পুরনো যে 30 টাকা হলো সেখান থেকে প্রতিদিন যদি 1 টাকা করে কমে যেতে থাকে, তাহলে 5 বছর পরে আপনার মনে হতে পারে যে এই চুলটা আবারও কমে গেল। আর যেটা ট্রান্সপ্লান্টেড চুল বলছি, ট্রান্সপ্লান্টেড চুল আমরা যে সেফ ডোনার এরিয়া থেকে যে চুলটা নিলাম, এই সেফ ডোনার এরিয়াটাও কিন্তু 100% সেফ নয়। দেখবেন যাদের পুরো চুল পড়ে গেছে তাদের মাথার পেছনের চুলটাও কিন্তু পাতলা হয়েছে। আমাদের সেফ এই জন্য বলি কারণ এখানে মোর দ্যান 80% চুল সেফ। সুতরাং 20% চুল কিন্তু হরমোন সেন্সিটিভ। চুল তোলার সময় তো তার বোঝা যায় না কোনটা সেন্সিটিভ কোনটা আনসেন্সিটিভ। সুতরাং ট্রান্সপ্লান্ট করা চুলের, আপনার প্রশ্নের ডিরেক্ট আনসার হচ্ছে ট্রান্সপ্লান্ট করা চুলেরও কিন্তু 5 থেকে 10% চান্সেস থাকে সেগুলো পড়ে যাওয়ার। ইউজুয়ালি দাড়ির থেকে যদি আমরা হেয়ার নিই সেগুলো পড়ে না, কিন্তু মাথা থেকে যে চুলগুলো আমরা নিলাম সেটা 5 থেকে 10% চুলগুলোর কিন্তু নেক্সট 5 বছরে ডিপেন্ডিং আপন দ্য হেয়ার সেন্সিটিভিটি সেটা কিন্তু পড়ে যাওয়ার চান্সেস থাকে। অপারেশন হয়ে গেল, আমি 7-8 মাস চলে গেল, 1 বছর হয়ে গেল, তারপর বউয়ের সাথে একদিন ঝামেলা হলো, চুলোচুলি হলো, ধরে ঝুঁটি নাড়িয়ে দিল, তাহলে কি চুলগুলো উঠে আসবে? না, এক্ষেত্রে কখনোই চুল উঠে আসবে না। তবে চুলের যেটা আমরা ট্রান্সপ্লান্ট করছি সেটা নর্মাল চুলের মতোই, এটা এখানে একদম গেঁথে থাকে বা অ্যাকসেপ্টেড হয়ে যায়, বডির সঙ্গে মিশে যায়। সুতরাং টানলে পরে যে উঠে আসবে সেটা নয়। তবে হ্যাঁ, যেটা বললাম আমাদের চুলগুলো যেটা রয়েছে তাদের হেয়ার সাইকেলস থাকে। হ্যাঁ, একটা চুল 5 বছর বাঁচে, তার সেলসগুলো থেকে যায়, আবার নতুন করে একটা চুল সেখান থেকে গজায়। তো এমনিতেও ট্রান্সপ্লান্ট করা চুলেও আপনি টানলে পরে একটা দুটো চুল হাতে আসবে, নর্মালি আসবে। কিন্তু মানে কেউ চুল ধরে টানলো বা কোনোভাবে চুলে টান লাগলো আর চুল উঠে চলে এলো, সেটা কিন্তু হয় না। আচ্ছা ডাক্তার, একটা জিনিস জিজ্ঞেস করছি, এরকম তো সবাই চুল গজাতে এরকম আসে, মানে চুল তৈরি করে দিন, এরকম কেউ আসে টাক হতে আসে? মানে ধরুন ইল ব্রুনারের মতো, বা একদম পার্মানেন্ট, বা শাকালের মতো বলে একদম টাক করে দিন। টাক হতে আসেননি, তবে হেয়ার রিমুভাল নিয়ে পেশেন্টরা কিন্তু আসেন। চকচকে টাক করবো ডাক্তার, যেন একটা চুল না ওঠে। বডি হেয়ার রিমুভাল নিয়ে আসেন, সেটা লেজার দিয়ে বডি হেয়ার রিমুভাল করা যায়। এবং অনেকে আমার কাছে কিছু পেশেন্ট এসেছেন যারা দাড়িটা তাদের অনেক ওপরের দিকে চলে এসছে, চোখের পাতা নিচের পাদে নিচেই এই এরিয়াতে অবধি থেকে তাদের দাড়ি গজিয়েছে, স্যার খুব ওপরের দিকে অবধি আমাকে শেভ করতে হয়। তো দাড়ি যদি কোনোভাবে কমানো যায় তো এটা তাহলে বলবো লেজার দিয়ে এই ব্যাপারটা কিন্তু করা যেতে পারে। আচ্ছা ডাক্তারবাবু, ধরুন কেউ দেখলো নিজেকে দেখে মনে হলো যে না, আমার নাকটা ঠিক ভালো লাগছে না, আমার যদি নাকটা একটু ভালো করা যেত, সেই জন্য আপনার কাছে গেল, এরকম কেউ আসে আপনার কাছে নাক ঠিক করতে? নাক নিয়ে তো আসেই পেশেন্টরা আসেন, আমরা রাইনোপ্লাস্টি বলি এই সার্জারিটাকে।
কসমেটিক রাইনোপ্লাস্টি, রাইনোপ্লাস্টি বিভিন্ন রকমের হতে পারে, ফাংশনাল, কসমেটিক। তো আমরা যেহেতু প্লাস্টিক সার্জেন্স, আমাদের কাছে ফাংশনাল কম আসেন, মানে যাদের নাক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছি না, সেটা ইএনটি সার্জেন্স আমাদের যারা কলিগ রয়েছে তাদের কাছে বেশি যায়। কিন্তু নাকের সৌন্দর্য নিয়ে যদি বলছেন, ডেফিনেটলি কিছু কিছু কন্ডিশনস থাকে যেখানে আমাদের নাকটাকে সত্যি বাজে দেখায়। কি হয়, আমার কাছে একটা পেশেন্ট বছর 2 আগে এসেছিলেন, ভাইয়ের বয়স হচ্ছে 19 বছর বয়স, তার অদ্ভুত হিস্ট্রি। আমরা বললাম ন্যাড়া বেলতলায় যায় না, কিন্তু তার তো অবশ্য বয়স কমই, যাচ্ছিল বেল পড়েছে নাকের ওপরে, নাকটা ভেঙে গেছিল। তো কি হয়েছে, আগে আমাকে ফটো দেখলো, স্যার দেখুন 2 বছর আগে আমার কত সুন্দর নাক ছিল, এখন পুরো নাকটা ডিফর্মড হয়ে গেছে, এটাকে আমরা ক্রুকেড নোজ বলি। এবং আমার কাছে যারা 20s দেখেছি পেশেন্টরা বেশি আসেন, ক্রিকেট বল খেলছে, ধাঁই করে নাকে এসে লাগলো, এবং কি হলো, ইনিশিয়ালি নাক দিয়ে রক্ত বেরোলো, প্যাকিং ট্যাকিং করে দিয়ে কমে দেওয়া গেল, মাসখানেক পরে দেখা গেল নাকটা আস্তে আস্তে স্কারিং হচ্ছে, ভেতরে নাকটা বেঁকে যাচ্ছে। বা কিছু কিছু পেশেন্ট থাকেন যাদের নাকটা সত্যিই খুব বসা থাকে বা বোঁচা থাকে, এবং দেখতে তার কিন্তু জিনিসটা তার ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল হচ্ছে না। ডিভিয়েটেড নেজাল সেপ্টাম, ডেভিয়েটেড নেজাল সেপ্টাম বা ডেভিয়েটেড আপনার এই যে আমরা ডরসামটাকে বলি, সেটাকে স্যাডেল বলে, ঘোড়ার পিঠে যেটা বসানো হয় যার উপরে মানুষ বসে, স্যাডেল বলে, স্যাডেল নোজ ডিফর্মিটি থাকছে। তো এই জিনিসগুলো যখন নিয়ে আসছে, পেশেন্টের মেইন কনসার্ন নিঃশ্বাস প্রশ্বাসে হয়তো ততটা অসুবিধা হচ্ছে না, বা কিছুটা মাইল্ড আপনার অবস্ট্রাকশনস রয়েছে, মেইন হচ্ছে একটা কসমেটিক ভ্যালুস কিন্তু থাকে। এবং আমরা যখন কোনো একজন মানুষের দেখব, আমরা চোখে চোখ রেখে তাকাই বলি না, আমরা কিন্তু আমাদের মানুষের চোখ, নাক এবং ফেস, ঠোঁট দুটো, আমাদের ফেশিয়াল এক্সপ্রেশনস যেটা হয়, দেখুন যারা মূকাভিনয়, আপনি অভিনয় আছেন, মূকাভিনয় যারা করেন তারা ফেশিয়াল এক্সপ্রেশন দিয়েই প্রত্যেকটা জিনিসটাকে তারা এক্সপ্রেস করতে পারেন। তো এই ফেশিয়াল এক্সপ্রেশনের ক্ষেত্রে নাকের একটা কিন্তু খুব বড় ভূমিকা রয়েছে, এবং যখনই আমরা কোনো একটা ফটো নিচ্ছি নাকটা কিন্তু ভীষণ চোখে আসে। তো এরকম যদি মনে হচ্ছে যে আপনার নাকের শেপটা ঠিকঠাক মতো নেই, বা এটা চেঞ্জ হয়ে গেছে কোনো ট্রমার কারণে, বিশেষত ট্রমার কারণে, আমাদের দেশে ট্রমার জনিত কারণেই রাইনোপ্লাস্টি বিশেষত পুরুষরা বেশি আসেন, এবং অ্যাক্সিডেন্ট, বাইক হ্যাঁ, অ্যাক্সিডেন্ট, অনেক কারণে। কারণ আমি পুরুষরা যখন আসেন রাইনোপ্লাস্টি করতে, কসমেটিক রাইনোপ্লাস্টি করতে, আমি তখন তাদেরকে প্রথমেই বোঝাই মেয়েদের নাক আর পুরুষদের নাক আলাদা। আপনি যদি মেয়েদের মতো নাক করতে চান, আপনার ফেসটা পুরুষ, নাকটা মেয়েদের হয়ে যাবে। ছেলেদের নাক থাকবে একটুখানি স্টিফ, একটু মোটা মোটা, একটু আঁকা বাঁকা থাকলে যে জিনিসটাকে বেশি মাস্কুলাইন জিনিসটাকে কিন্তু মনে হয়। তো যখন তারা এই ধরনের প্রবলেম নিয়ে আসছে, ট্রমাজনিত কারণে আসছেন আর কি, যেটাকে ক্রুকেড নোজ বলা হয়, তখন আমরা কসমেটিক রাইনোপ্লাস্টি করি। এবং এই রাইনোপ্লাস্টি সার্জারিটাই একটা বেশ বড় সার্জারি, হেয়ার ট্রান্সপ্লান্টের মতো এত সহজ সরল বিষয় কিন্তু নয়। কারণ যে হাড়টা বেঁকে গেছে, আমাদের নাকে দুটো পার্ট থাকে, একটা হাড় যেটাকে আমি নাড়াতে পারছি না, আর সামনের দিকের অংশ যেটাকে আমরা নাকটাকে নাড়াতে পারি, দেখবেন দুটো অংশ। তো এই দুটো অংশেরই বিভিন্ন রকমের মডিফিকেশান, অস্টিওটমি, কার্টিলেজ ট্রিমিং, গ্রাফট বসানো, স্টার্ট বলি আমরা সেটাকে, সেই জিনিসগুলো করে এই রাইনোপ্লাস্টি সার্জারিটা কিন্তু করতে হয়। তো আমার প্র্যাকটিসে বা আমরা যেটা কলকাতাতে করছি, মোস্টলি পুরুষরা যখন নাক নিয়ে আসেন, তারা ইউজুয়ালি হয় ট্রমার হিস্ট্রি নিয়ে আসবেন, বা কিছু কিছু পেশেন্ট আসেন যারা মডেলিং করতে চাইছেন, তাদের ন্যাজাল হাম থাকে, ট্রমা তাদের কিছু হয়নি কিন্তু নাকের মাঝখানটা বেশ উঁচু, তারা ওই হাম্প রিডাকশনটা করতে আসেন। চুল গেল, নাক গেল, আর কি কি সার্জারি আপনারা করেন ছেলেদের সৌন্দর্যায়নের জন্য? আর একটা জিনিস আছেন, সেটা কান নিয়ে। অনেকে দেখবেন কানটা সামনের দিকে খুব দেওয়া, ব্যাট এয়ার বলি আমরা। কাঞ্চন মল্লিক। তো কানটা যদি সামনের দিকে থাকে, এখনকার দিনে কি হয়, বন্ধুরা খুব খেপায়, হ্যাঁ, বিশেষ করে বাচ্চাদের। তো বাচ্চাদের স্কুলে এটা কিন্তু টিজিং হয়, তারা কিন্তু এই সমস্যাটা নিয়ে আসেন, এটাকে আমরা ওটোপ্লাস্টি বলি। তো এটা বাচ্চাদেরকেও খাতরা হয়, এটা বাচ্চাদের ক্ষেত্রেও করা হচ্ছে, বড়দের জন্য করা হচ্ছে। সেকেন্ড একটা গ্রুপ অফ পেশেন্ট যারা আসেন, তাদের আই ব্যাগ বলি আমরা, নিচে চোখের দিকে, ডাক্তারবাবু আমার বয়স মাত্র 40-42, দেখুন চোখে নিচে ফুলে গেছে, খুব বয়স্ক লাগে দেখতে, ওই মাস্ক পরলে পারে সমস্যাটা হয়। তো এই আই ব্যাগ সার্জারির জন্য কিন্তু পেশেন্ট আসেন, তখন আমরা লোয়ার ব্লেফারোপ্লাস্টি বলে একটা সার্জারি হয়, এটাও ডে কেয়ার সার্জারি করে আধা ঘন্টা পরেই আমরা ছুটি করে দিই। এখানে বেসিক্যালি ফ্যাটটা হার্নিয়েশন হয়, আমাদের ইন্ট্রা অকুলার যে ফ্যাট আছে সেটা হার্নিয়েট করে, সেটাকে আমরা রিপেয়ার করি। থার্ড গ্রুপ অফ পেশেন্ট যারা আসে, তাদের ডাবল চিন, আমার নিজেরও কিছুটা ডাবল চিন হয়েছে, অনেকের এটা পছন্দ করেন না, যে জায়গাটা গলকম্বল বলি আমরা, ফুলে থাকছে, আমরা এখানে ছোট্ট একটা ফুটো করতে হয়, ফুটো করে লাইপোসাকশন করা হয়, করে এখানকার চর্বি যেটা রয়েছে বা ফ্যাট যেটা রয়েছে সেটাকে বের করে দিলে হয়। আর কিছু পেশেন্ট আসেন ইয়ং বয়সী, তারা অনেক সময় ঠোঁট নিয়ে আসেন, তাদের ঠোঁটটা অনেকটা মোটা এবং বড়, তারা চাইছেন একটুখানি ঠোঁটটাকে সরু করতে বা পাতলা করতে। তাদের ক্ষেত্রে আমি বলি খুব সরু যদি করে দিই, সেটাকে কিন্তু ফেমিনাইজড লাগবে। তো আমরা রিডাকশান, যেটা লিপ রিডাকশান, বিশেষত লোয়ার লিপ রিডাকশান, তাহলে ওটোপ্লাস্টি
চোখের জন্যে আমাদের লোয়ার ব্লেফারোপ্লাস্টি, নাকের জন্যে রাইনোপ্লাস্টি, এবং ঠোঁটের জন্যে হচ্ছে যেটা লোয়ার লিপ রিডাকশন আর ডাবল চিন। এই ব্যাপারগুলো নিয়ে ছেলেরা কিন্তু কলকাতাতে আসেন, এই কাজগুলো কিন্তু আমরা করছি। ছেলেরা কিন্তু তাদের নিয়ে কিন্তু যথেষ্ট এই ব্যাপারগুলো নিয়ে সচেতন হচ্ছেন, তারা আসছেন করতে। ওকে, এইবার আসি ম্যান বুবস। এটা খুবই সিরিয়াস একটা বিষয় এবং হীনমন্যতায় ভোগে প্রচুর মানুষ, এবং বিশেষ করে ধরে নিন এমন কোথাও ঘুরতে গেছে যেখানে সব বন্ধুরা খালি গায়ে বিচে মজা করছে, তাকে হয়তো জামা পরে থাকতে হচ্ছে, বা খালি গায়ে হলে তাকে বন্ধুরা টিজ করছে। এরকম হওয়ার কারণে প্রচুর মানুষ হীনমন্যতায় ভোগে। তো সেইটা আপনারা কিভাবে হ্যান্ডেল করছেন? এটা আমি সব থেকে কম বয়সী আমার মনে পড়েছে, আমি 14 ইয়ার্স, 14 বছর, মানে ক্লাস 7-8-এ পড়ছে একটা ছেলে নর্থ বেঙ্গল থেকে এসেছিল, বাবা মা নিয়ে এসেছিলেন, তার ক্ষেত্রে করেছিলাম। তো তার ক্ষেত্রে কিন্তু ব্রেস্টের সাইজটা তার ক্ষেত্রে ম্যান বুব, এবং একদম মেয়েদের মতো ব্রেস্ট তার হয়ে গেছে। স্কুলে এসে যাওয়া বন্ধ করে দিয়েছে, টিউশনিতে পড়তেও যাচ্ছে না। তো তারা অনেক খোঁজ খবর করে ইন্টারনেটে দেখে আমার কাছে এসেছিলেন। তো একটা স্কুল গোয়িং যারা বাচ্চা রয়েছে, যদি ম্যান বুবের আমরা বিভিন্ন গ্রেডিং করি, গ্রেড 1, 2, 3, 4, 3-4 গ্রেড যদি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাটার ক্ষেত্রে একটা হিউজ মেন্টাল প্রেশার আসে। আপনি তাকে যতই নীতিবাক্য বা শেখান এটা বড় হলে ঠিক হয়ে যাবে, তার কিন্তু পড়াশুনো, চিন্তাভাবনা ভীষণভাবে হ্যাম্পার্ড হয়। কাউকে যদি লেডিস বলে একবার কাকে বলে দিয়েছে, তো এটা ভীষণ মনে কিন্তু এফেক্ট করে। এই একটা গ্রুপের পেশেন্ট আসেন। সেকেন্ড গ্রুপ যারা সোশ্যালাইজড হওয়া শুরু করেছে, হ্যাঁ, যেমন ধরুন সবাই মিলে 19-20 বছরের একটা ছেলে স্কুলে বা কলেজে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছে, তো তাকে সবাই মিলে তারা মন্দারমণি বা ধরুন পুরীতে, দীঘাতে বেড়াতে গেল, সবাই খালি গায়ে ঘুরছে, তার কিন্তু অস্বস্তি হচ্ছে এই জিনিসটা কিন্তু। বা হোস্টেলে সেখানে কমন থাকতে এতদিন ধরুন বাড়িতে ছিল, হোস্টেলে তো সবার সঙ্গে মিশতে হবে, খালি গায়ে ঘুরতে হবে, রুমে অন্য ছেলেরাও থাকবে, একটা অস্বস্তিতে ভোগে। থার্ড গ্রুপ অফ পেশেন্ট আমি পাই যারা হচ্ছে যাদের ধরুন বিয়ে শাদী, আমাদের দেশে গায়ে হলুদ এই রেওয়াজগুলো রয়েছে, বা পৈতের যে অনুষ্ঠানগুলো রয়েছে, তো সেখানে খালি গায়ে সোশ্যাল এই প্রোগ্রামগুলো হয়, সেখানেও কিন্তু খালি গায়ে হতে তারা খুব লজ্জাবোধ করে। ফোর্থ একটা গ্রুপেও আমি পেয়েছি, তারা 50s-এ, 40-50s-এ, তখন তারা বলছে কি আমার স্যার একদিন, আমি বহুদিন ধরে এই জিনিসটা ভুগছি, আমি একদিন কোথাও কিছু খুঁজে পাইনি, মোবাইলের দৌলতে এখন জানছি এই ট্রিটমেন্টটা হচ্ছে, আমার বহুদিনের আমার অস্বস্তি ছিল। আমি তাদেরকে বলি যে আপনি তো 40 বছর বয়স হয়ে গেছে, এই বয়সে কেন করবেন, বা এই ব্যাপারগুলো দরকার নেই করা, কিন্তু বলে স্যার আমি ভীষণ অস্বস্তিতে ভুগি, আমার একটা নিজের একটা হীনমন্যতা ব্যাপারগুলো লাগে। তো এই কারণে পেশেন্টরা আসেন বিভিন্ন গ্রুপের, মানে বেসিক্যালি 10, 20s, 30s, 40s প্রত্যেকটা গ্রুপের মানুষরাই আসেন। তবে ডেফিনেটলি টিনেজ এবং 20s-এর যারা যুবকরা আছেন, কিশোররা আছেন, তারা কিন্তু এই সমস্যাটা হলে পরে তারা মেজর পেশেন্ট বাল্ক কিন্তু তারা। তো তারা ওয়ার্কআউট করছে না কেন? এতে তো তার এটা এক্স্যাক্টলি মানে এটা তো তার ওভারঅল বেনিফিটই হবে। হ্যাঁ, ওয়ার্কআউট করলে পরে কি এফেক্ট হবে, ধরুন আমি গতকাল যে ছেলেটির করেছি, ত্রিপুরা থেকে এসেছিল, সে নিজে একজন ডক্টর, তো 108 কেজি ওজন ছিল, তো 108 কেজি ওজন থেকে কমিয়ে সে এখন 82 কেজিস, অনেক, এমনিতেও লম্বা ছেলেটা, 6 ফুটের কাছাকাছি। তো এবার কি হচ্ছে, ধরুন আমি যখন মোটা থাকছি, তখন কি হয়, বুক এবং পেট একই লেভেলে থাকছে, ওয়ার্কআউট করে পেট তো কমে গেল, বুঝতে পেরেছেন তো, এবার বুকটা তখন উঁচু মনে হচ্ছে। কারণ কি হয়, এই যে ব্রেস্টে যে ফ্যাট বা ম্যান বুব যেটা, এটা তো ব্রেস্ট বেসিক্যালি, আমাদের বডিতে বিভিন্ন জায়গাতে ফ্যাট থাকে, কিছু কিছু এরিয়ার ফ্যাট রেজিস্ট্যান্ট ফ্যাট থাকে। দেখুন আমরা জন্মগতভাবে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু নারী, তার ফিমেল অর্গানদের যা যা থাকে প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের মধ্যে থাকে, এবং আমরা জানি 8 উইকস অবধি কিন্তু একটা ভ্রূণের কোনো কিছু ডিফারেন্সিয়েট করা যায় না, সেটা মেল না ফিমেল। খেয়াল করে দেখুন, মেয়েদেরও স্তন আছে, ছেলেদেরও স্তন আছে, ছেলেদের পেনিস, মেয়েদের ক্লাইটোরিস, এরকম প্রত্যেকটা কিন্তু অর্গান থাকে। বেসিক্যালি আমরা প্রত্যেকেই কিন্তু নারী শক্তির অংশটা কিন্তু পুরুষদের মধ্যেই, সবার মধ্যেই বেশি থাকে। তো যে ব্রেস্টে যে ফ্যাটটা হচ্ছে, আমাদের বডি সেটাকে ভাবে দিস ইজ আ ব্রেস্ট, এটার কাজ হচ্ছে ফিডিং করানো, এই ব্যাপারগুলো দেওয়া। মানুষদের, ছেলেদের ব্রেস্টও সমস্ত টিস্যু থাকে যেটা মেয়েদের থাকে। তো ব্রেস্টটাকে সবসময় বডি কনজার্ভ করতে চায়, সেটাকে লুজ করতে চায় না। সেই জন্য এক্সারসাইজ করে আপনি পেটের ফ্যাট কমিয়ে ফেলবেন, ব্রেস্টের ফ্যাট কিন্তু কমতে চায় না। ব্রেস্টের মধ্যে কিন্তু বেসিক্যালি দুটো জিনিস থাকে, একটা ফ্যাট থাকে, একটা গ্ল্যান্ডুলার পার্ট থাকে। গ্ল্যান্ডুলার ফ্যাট থেকে তো মিল্ক প্রোডাকশন হবে না, মিল্ক প্রোডাকশনের জন্য টিস্যু দরকার, গ্ল্যান্ড দরকার, সেই গ্ল্যান্ডটা কিন্তু প্রোটিনাস পার্ট। তো আপনি এক্সারসাইজ করে ফ্যাটটাকে বার্ন করতে পারবেন, এক্সারসাইজ করে আপনি প্রোটিনটাকে বার্ন আউট করতে পারবেন না। ফলে কি হচ্ছে, আপনার ব্রেস্টের ওভারঅল সাইজ এক্সারসাইজ করে কমে গেল, যদিও খুব ভালো যে একদম 100% চলে যাবে সেটা ভীষণ রেয়ার, কিন্তু গ্ল্যান্ডুলার পার্টটা যাচ্ছে না।
এবং আপনি এক্সারসাইজ করলেন, বডি ফিট হয়ে গেল, ওই যে হালকা গ্ল্যান্ডুলার পার্ট আর তার সঙ্গে যে হালকা ফাইব্রোফ্যাটি টিস্যু থেকে গেল সেটা তখন বেশি অবভিয়াস হয়ে পড়ে। তো এই কারণে এক্সারসাইজ রেজিস্ট্যান্ট ফ্যাট, 2 নম্বর হচ্ছে এক্সারসাইজ করলেও গ্ল্যান্ডুলার টিস্যু যাচ্ছে না। আমি প্রত্যেকটা পেশেন্টকেই বলি এক্সারসাইজ, ডায়েটিং এগুলো করার জন্যে, কিন্তু তারা অনেক সময়তেই বলেন কি স্যার আমি এক্সারসাইজ করছি, জিম করছি, কিন্তু এই পার্টটা কিছুতেই যাচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু আর একটা হচ্ছে প্র্যাকটিক্যালি স্পিকিং, এক্সারসাইজ যারা করতে পারছেন ডেফিনেটলি আমরা সেটাকে বলবো, কিন্তু অনেক ক্ষেত্রেই এক্সারসাইজ করা হয়ে ওঠে না। আপনি ক্লাস 7-8 যে ছেলেটা গাইনোকোমাস্টিয়া হচ্ছে, তাকে আপনি কত মোটিভেট করবেন এক্সারসাইজ করার জন্য? তার পড়াশুনো আছে, এক্সামস রয়েছে, তার পক্ষে করা অনেক সময়তেই সম্ভব হয়ে ওঠে না। যে পরিমাণটা একটা প্রফেশনাল বডি বিল্ডার তার পুরো ফ্যাটটাকে বার্ন আউট করার জন্য এক্সারসাইজ করবেন, একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বা একটা মেডিকেল স্টুডেন্ট বা একটা নর্মাল কলেজ স্টুডেন্ট সে তো সেই পরিমাণ এক্সারসাইজ করবে না। এটা তো প্র্যাকটিক্যাল একটা অসুবিধার ব্যাপার। তো এই কি সার্জারিটা করেন আপনারা এই মেন বুবস ঠিক করার জন্য? এখন আমি কিছু কিছু পেশেন্ট পাই যারা আগেকার দিনে পুরো কেটে একটা লম্বা এদিকে একটা দাগ এদিকে একটা দাগ হতো। এখনকার দিনে যেহেতু কসমেটিক সার্জারির যুগ এসছে, আমরা যেটা করছি মিনিমাল স্কার। তো আমরা অ্যাক্সিলাতে বা বগলের ভেতরে একটা ছোট্ট ফুটো করব, সেখান দিয়ে পুরো ফ্যাটটাকে আমরা লাইপোসাকশন করে বের করে নিয়ে আসি। লাইপোসাকশন মেশিন আছে, লম্বা সরু তারের মতো, সরু পাইপের মতো, সেটা দিয়ে লাইপোসাকশন করা হয়। তো এই লাইপোসাকশন কিভাবে করা হচ্ছে সেটা আমার ইউটিউব চ্যানেলে, আমার নিজস্ব যেটা চ্যানেল, সেখানে ভিডিও দেওয়া আছে, ওকে, আপনারা ডাক্তারবাবু দেখতে পারেন। চ্যানেলের লিংক আমরা দিয়ে দিচ্ছি, এবং লাইপোসাকশনের ব্যাপারটা যদি আপনারা জানতে চান তো সেখানে গাইনোকোমাস্টিয়া লাইপোসাকশন কি করে হচ্ছে সেটা আপনারা দেখতে পাবেন। তো লাইপোসাকশন করে আমরা ফ্যাটটাকে বের করে দিই। তারপরে অ্যারিওলাতে যেহেতু ফ্যাট যেমন এক্সারসাইজ করলেও যায় না, মানে তারপর হচ্ছে গ্ল্যান্ডুলার টিস্যু যেমন এক্সারসাইজ করলেও বার্ন করা সম্ভব নয়, তেমনি লাইপোসাকশনের মাধ্যমে কিন্তু গ্ল্যান্ডটাকে বের করা যায় না, কারণ এটা টিস্যু। সেটাকে আমরা অ্যারিওলার সাইডে ছোট্ট একটা কাট করে ওই টিস্যুটাকে হোয়াইট রঙের একটা গ্ল্যান্ডুলার টিস্যু, বেশ মোটা স্পঞ্জি একটা মোটা বেশ টাফ টিস্যু বলবো, রাবারি টাইপের একটা টিস্যু, সেটা বেরিয়ে আসে, তাহলে চেস্টটা কিন্তু সুন্দর ফ্ল্যাট হয়ে যায়। তো এটাই হচ্ছে গাইনোকোমাস্টিয়া লাইপোসাকশন উইথ গ্ল্যান্ড রিমুভাল। খুব ইম্পর্টেন্ট, সবাই এবার বলবে এই আপনারা ফুটোপাটা করছেন, স্কার থাকবে কি? স্কার যাতে না থাকে, আগেকার দিনে আবার বললাম এত বড় লম্বা করে কাটা হতো, আগেকার যতটা স্কার হতো তার মাত্র 5% স্কার এখন থাকছে। আচ্ছা, এবং স্কারটা যাতে লুকিয়ে থাকে, আমি তো এখান থেকে লাইপোসাকশন করলে আমার সব থেকে বেশি সুবিধে হতো। আমি বগলে কেন করছি? যাতে বগলার মধ্যে ওই ছোট্ট স্কারটা লুকানো থাকে। এবং অ্যারিওলাতে যেটা আমরা কাটিং করবো, অ্যারিওলা এবং নর্মাল স্কিনের মাঝখান দিয়ে আমরা কাটছি, ফলে হালকা যে দাগটুকু হবে সেটাও যাতে কনসিল্ড হয়ে যায়। এই দাগ হালকা মিনিমাল হবে। ইনভেসিভ সার্জারির এটা একটা একেবারে বিশাল বড় এবং দাগ হবে ভীষণ মিনিমাম। সুবিধা। সেজন্যই তো আপনি কসমেটিক সার্জারি করছেন, নইলে তো কেটেই করা যেত। এক্ষেত্রেও আমি জিজ্ঞেস করব যে আপনি সার্জারির আগে কি কি জিনিস চেক করে নেন একজন পেশেন্ট এলিজিবল কিনা? এটাও সার্জারির ক্ষেত্রে প্রত্যেকটা পেশেন্টকে আমরা রুটিন চেক, হিমোগ্লোবিন, চেস্ট এক্সরে, ইসিজি, তার ফ্যামিলি হিস্ট্রি, মেডিকেশন হিস্ট্রি আমরা জেনে নিই, এবং সমস্ত টেস্ট করে নেওয়ার পরে আমাদের অ্যানাস্থেসিয়া যে ডাক্তারবাবু থাকবেন তিনি চেক করে নিয়ে যদি ফিট গ্রিন সিগন্যাল দিয়ে থাকেন, ইউজুয়ালি যে পেশেন্টরা আসেন এটা তো 10, 20s, 30s বেশি আসে, সেই বয়সে বিশেষ কোনো অসুখ বিসুখ হয়ও না, 99% পেশেন্ট কিন্তু ফিট থাকেন, বাট স্টিল আমরা এই টেস্টগুলো করিয়ে নিই, রুটিন কিছু টেস্ট 1,500-2,000 টাকা মতো কিছুটা রুটিন টেস্টগুলো করে নিয়ে আমরা পেশেন্ট ফিট পেয়ে গেলে তাকে সার্জারির জন্য নিয়ে আসি। এবং এই যে সার্জারিটা আমরা করছি সেটা কিন্তু ডে কেয়ার সার্জারিটা করতে 90 মিনিটের মতো সময় লাগে, ডিপেন্ডিং আপন কোন গ্রেডে। যদি গ্রেড একটু বেশি থাকে সেক্ষেত্রে 2 ঘন্টা, কম গ্রেডের ক্ষেত্রে 40 থেকে 45 মিনিট সময় লাগে। সার্জারি করার পরে আমরা আপনাকে ঘন্টা 4 থেকে 6 অবজার্ভ করব, করে বিকেলবেলাতেই ছুটি, সেম দিনে আপনি বাড়ি ফেরত চলে যেতে পারেন। যারা দূর থেকে পেশেন্টরা আসেন নর্থ বেঙ্গল বা অন্যান্য রাজ্য থেকে, তারা একটা দিন বা একটা রাত থেকে পরদিন দেখিয়ে তারা বাড়িতে চলে যান। আর বাড়িতে গিয়েও কেয়ারটাও একটু বলে দিই এই প্রসঙ্গে, সেটা হচ্ছে বাড়িতে গিয়ে স্বাভাবিক খাবার খাবেন, এবং এই পেশেন্টদের 5 দিন ট্যাবলেটস বা ওষুধপত্র খেতে হয়। 3 দিনের পরের থেকে আপনি স্কুল, কলেজ, অফিসে যেতে পারেন। ধরুন বৃহস্পতিবারে সার্জারি করলেন, শুক্র, শনি, রবি ছুটি নিয়ে নিলেন, সোমবার থেকে অফিসে যেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর আমরা একটা প্রেশার গার্মেন্ট দিয়ে দিই, সেই প্রেশার গার্মেন্টটা ভেতরে পড়তে হয়, সেটা 1.5 থেকে 2 মাস পড়তে হয়। এই ব্যাপারে আমার ইউটিউব চ্যানেলে অনেক ডিটেলস ভিডিও দেওয়া আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। নর্মাল ফিজিক্যাল অ্যাক্টিভিটি 3 থেকে 5 দিন পরে, হালকা ধরনের এক্সারসাইজ, জগিং, রানিং এগুলো 10 দিন পর থেকে, আর যারা জিম করতে চান বা ক্রিকেট, ফুটবল খেলছেন তারা 21 দিন পরের থেকে অ্যাক্টিভিটিসে কিন্তু যেতে পারেন। আচ্ছা, এই যে সার্জারিটা ম্যান বুব সার্জারি যেটা হলো, সেটা হয়ে যাওয়ার পরে কিছু কিছু লোক বলে যে স্কিনটা একটা শ্যাগিং হয়ে আছে, লুজনেস হয়ে আছে, এইটা কেন হয়? এটা ডিপেন্ড করছে যে দেখুন, আমরা ধরুন আমের মধ্যে থেকে আপনি, এখন আমের সিজন, আমরা যদি আটি এবং শ্বাস বের করে নিই তাহলে আমের খোসাটা হয়ে যাচ্ছে, তো কুঁচকে যাচ্ছে।
তো যাদের গ্রেড 3 গাইনোকোমাস্টিয়া থাকে বা গ্রেড 4 গাইনোকোমাস্টিয়া থাকে তাদের আমাদের চামড়া দেবেন ইলাস্টিক। তো চামড়ার ইলাস্টিসিটির একটা লিমিট আছে। তো যেটা হচ্ছে আমরা ধরুন টিস্যুটা বের করে দিলাম, তো চামড়া এমনিতেই হচ্ছে ইলাস্টিসিটির জন্য টাইট হয়ে যায়, ওই জন্য গ্রেড 1 গ্রেড 2তে অসুবিধা হয় না। কিন্তু গ্রেড 3 বা গ্রেড 4 যদি হচ্ছে, বা যে পেশেন্টের বয়স 40 পেরিয়ে গেছে, যাদের ইলাস্টিসিটি কমে গেছে, তাদের ক্ষেত্রে অনেক সময় আমরা গ্ল্যান্ড এবং ফ্যাট বের করে দেওয়ার পরে চামড়াটা কিন্তু সেই পরিমাণ টাইটনেসটা ফিরে আসে না, বিকজ তাদের চামড়ার ইলাস্টিসিটিটা কমে গেছে। এই ইলাস্টিসিটি কমে যাওয়া পেশেন্টরা যদি আসেন, তাদের কিন্তু আমরা দেখে বুঝতে পারি যে এর কিন্তু হালকা, আপনি যেটা বললেন, স্যাগিনেসের সমস্যা আসতে পারে। তখন আমরা তাদের সঙ্গে কথা বলি। ধরুন যে পেশেন্টটা বাংলাদেশ থেকে এসছে, আমি ইউজুয়ালি এই ধরনের পেশেন্টদের বলি, আপনি যে ইলাস্টিসিটি নিয়ে এসছেন, আপনার কিন্তু কিছুটা লুজনেস স্কিনে আসবে, যেটা বেটার 6 থেকে 8 মাস জিনিসটাকে সেটেল হতে সময় দেওয়া। আপনার তো জামা কাপড়ের ভেতরেই থাকবে, যে টি শার্ট পরলে আগে বোঝা যেত, এখন কিন্তু বোঝা যাবে না। কিন্তু এক্ষুনি যদি আমি এক্সেস স্কিনটা, যেটা গ্রেড 3 গ্রেড 4 গাইনোকোমাস্টিয়ার ক্ষেত্রে হচ্ছে, এক্সেস স্কিনটা যদি আমি কেটে বাদ দিই, তাহলে কিন্তু একটা দাগ হবে, তাহলে আর কসমেটিক সার্জারি জিনিসটা রইল না। আপনি 6 থেকে 8 মাস দেখুন কতটা আপনার লুজনেস থাকছে, তারপরেও যদি কিছুটা লুজনেস থাকে, আমরা ছোট্ট করে তখন, এখন কাটলে ধরুন আপনার 4 সেন্টিমিটার চামড়া কাটতে হবে, তখন 1 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার কাটলেই হয়ে যাচ্ছে। তো ডেফিনেটলি কিছু কিছু পেশেন্ট, আপনি যেটা বললেন গ্রেড 3 গ্রেড 4 বা যারা 40-এর ওপরে পেশেন্ট আসেন, তাদের স্কিন স্যাগিনেসের একটা প্রবলেম বা ইস্যুস থাকতে পারে, পেশেন্টদেরকে বিফোর সার্জারি কেন এই জিনিসটা হচ্ছে, যেটা আমি বললাম, সেটা সুন্দর করে বুঝিয়ে দিলে তারা কিন্তু ব্যাপারটা বুঝতে পারেন। এবার ডাক্তারবাবু, আপনার সম্বন্ধে একটুখানি জানি। আপনার এই হঠাৎ করে এই কসমেটিক সার্জারিতে আসা কেন, এবং আপনার পড়াশুনো, কলেজ লাইফে আপনি কি এরকমই ভালো ছেলের মতো ছিলেন, নাকি খুবই দুষ্টু ছিলেন? কলেজ লাইফে পড়াশুনো একেবারেই করতাম না, আমার খুব নেশা ছিল। আমার ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে আমি এমবিবিএস করেছি। ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে সোজা রবীন্দ্র সদনে এসে নাটক দেখা। আচ্ছা। তো নাটক দেখায় ভীষণ ইন্টারেস্ট ছিল। আমি প্রতি শনি রবিবারে কিন্তু আমাকে ওখানে পাওয়া যেত, এবং আমাদের যেটা সুভেনিয়ার আছে আমাদের ব্যাচদের, সেখানে আমার এই ব্যাপারটা নিয়েও লেখা আছে। তো এটা তারপরে যখন আমাদের এমবিবিএস করার পরে তখন আমার মনে হলো সার্জিক্যাল ফিল্ডটা আমার বেশি ভাল লাগছে। কারণ মেডিসিনে, ডাক্তারিতে এমনিতেই আপনারা জানেন একটু পড়তে হয়, আর মেডিসিনে আরও বেশি পড়তে হয়, হাজার হাজার ওষুধ আমার পক্ষে মনে রাখা সম্ভব নয়। তো আমি তখন সার্জিক্যাল ফিল্ডে এলাম। তো আমি সার্জারি, মধ্যপ্রদেশ থেকে মাস্টার ইন সার্জারি করি, রেওয়া ইউনিভার্সিটি, জানবেন যেখানে সাদাবাগ পাওয়া যায় ইন্ডিয়ার। তো ওই রেওয়া থেকে আমি এমএস করি, এমএস জেনারেল সার্জারি করি। ওটা করবার পরে আমি দিল্লিতে রাম মনোহর লোহিয়া হসপিটালে সিনিয়র রেসিডেন্সি করেছি, আরএমএল হসপিটালে, কিন্তু সেটা কার্ডিয়াক সার্জারিতে। তো কার্ডিয়াক সার্জারিতে ঢুকলাম, সারা দিন রাত 24 ঘন্টা আমরা দুজন ছিলাম, অল্টারনেট ডে নাইট ডিউটি। তো বুঝলাম কার্ডিয়াক সার্জারিতে যদি ক্যারিয়ার থাকে, আমার জীবনের এমনিতেই ডাক্তারি শেষ করতে করতে 30 বছর পেরিয়ে যাবে, তাহলে বাকি 30 বছরও আমার ওটির মধ্যেই মানে হয়ে যাবে। তো ভীষণ কার্ডিয়াক সার্জারি ভীষণ ডিম্যান্ডিং একটা সাবজেক্ট। তো আমি ওটা ভীষণ স্ট্রেসফুলও বটে। আর একটা হচ্ছে যে দেখলাম যে পেশেন্টদের আউটকামও খুব বেশি সুবিধাজনক নয়। তো যাই হোক, সেই জন্য কার্ডিয়াক সার্জারিটা আমি ড্রপ করি, করে তারপরের পর দেখলাম যে শান্তিতে কোন কাজটা করা যায়। হ্যাঁ, তো দেখা গেল শান্তিতে সার্জিক্যাল লাইফ যদি লিড করতে হয়, প্লাস্টিক সার্জারি হচ্ছে বেটার হবে। তো তারপরের বারে এক্সাম দিলাম আমি ওয়েস্ট বেঙ্গলে। তো যাই হোক, ফার্স্ট র্যাঙ্ক এসেছিল। তো দিয়ে এসএসকেএম হসপিটালে, আপনাকে ফার্স্টবার মতো দেখতে। একদম। তো সেখানে আমি এসএসকেএম হসপিটালে, যেটা পিজি হসপিটাল, আইপিজি, ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ, এই সম্বন্ধে, পিজি বলতে অনেকে ভাবেন পোস্ট গ্রাজুয়েট হসপিটাল, এটা কিন্তু সেটা নয়, প্রেসিডেন্সি জেনারেল। প্রেসিডেন্সি জেনারেল হসপিটাল। হ্যাঁ, ওটা সাহেবদের, তখনকার দিনে যারা ব্রিটিশ সাহেবরা ছিলেন তাদের জন্য হচ্ছে ওই হসপিটালটা বানানো হয়েছিল। তো যাই হোক, সেখান থেকে আমি এমসিএইচ প্লাস্টিক সার্জারি ডিগ্রি হয় 3 বছরের কোর্স, সেটাকে আমি কমপ্লিট করি। তো আমাদের এই যে কসমেটিক সার্জারি, এটা কিন্তু একটা লেম্যান টার্ম, সত্যি কথা বলতে কি, এটা কিন্তু বেসিক্যালি প্লাস্টিক সার্জারি। যেমন ধরুন বাজারে আমরা যাচ্ছি না, একটা বাজারের মধ্যে জামা কাপড়ের দোকান থাকে, জুতোর দোকান থাকে, মাছের দোকান থাকে, মুদিখানার দোকান থাকে। প্লাস্টিক সার্জারিরও বিভিন্ন ভাগ রয়েছে। কিছু কিছু প্লাস্টিক সার্জন আছেন, তারা এই ঠোঁট কাটা আছে না বাচ্চাদের, ক্লিপ প্যালেট, সেটাই শুধু করেন। কিছু কিছু প্লাস্টিক সার্জন আছেন যারা ওই দেখবেন, আমরা বলি না হাত নুলো হয়ে গেছে, নার্ভ ইনজুরি হয় বাইক চালাতে গিয়ে হলো, যেটাকে ব্রেকিয়াল প্লেক্সাস সার্জারি বা পেরিফেরাল নিউরো সার্জারি বলে, সেটা কিন্তু করেন। এটাও প্লাস্টিক সার্জারির মধ্যে আসে। আপনি হয়তো কোরিলেট করতে পারছেন যে ঠোঁটের সঙ্গে নার্ভের কী রিলেশন। কিছু কিছু প্লাস্টিক সার্জেন্স আসেন, স্যার জানবেন, ওনাদের সঙ্গে আমাদের কাজ করতে হয়। ধরুন
ম্যান্ডিবেলে কোনো টিউমার নিয়ে এলো, আপনারা সেটা কেটে বাদ দিয়ে দিলেন, আমরা তখন পায়ের থেকে হাড় নিয়ে এই জায়গাটাকে তৈরি করছি। এরকম বডির বিভিন্ন পার্টের জন্য আলাদা আলাদা করে প্লাস্টিক এবং রিকনস্ট্রাকটিভ সার্জারি এটাই, হ্যাঁ, একটা রিকনস্ট্রাকটিভ ভয়ঙ্কর সার্জারিটাই হচ্ছে প্লাস্টিক সার্জারির মূল এসেন্স। আমাদের সার্জিক্যাল প্রিন্সিপালস ওখান থেকেই শেখানো হয়। এবং আমি এসএসকেএম হসপিটাল থেকে যেহেতু করেছি, আমাদের ইস্টার্ন ইন্ডিয়ার সব থেকে বড় প্লাস্টিক সার্জিক্যাল ইউনিট, সেখানে বার্ন থেকে শুরু করে পেডিয়াট্রিক প্লাস্টিক সার্জারি এভরিথিং, সেখানে কিন্তু আমরা ভীষণ ভালো এক্সপোজার পেয়েছি। আমাদের স্যাররাও খুব ভালো ছিলেন। অধিকাংশ ডাক্তার ওখানে প্রাইভেট প্র্যাকটিস করেন না, দে আর ভেরি মাচ ডেডিকেটেড। তো যাই হোক, সেখান থেকে যখন করলাম, আমার যিনি ইউনিট হেড ছিলেন, উনি নিজে তার প্রাইভেট লাইফে কসমেটিক সার্জারি করতেন। তো আমাকে মাঝে মাঝে ডাকতেন এবং যেটা হলো পিজি হসপিটালে তখন ফার্স্ট সেই 2012 সালে লেজার মেশিন আসে, লেজার। তো একটা ডার্মাটোলজিতে দিল আর একটা আমাদের প্লাস্টিক সার্জারিতে দিল, দুটো মেশিন এলো, কার্বন ডাইঅক্সাইড লেজার এবং এনডি অ্যাগ লেজার। তো তখন উনি বলেন আমাদের একটা থিসিস করতে হয়, একটা গবেষণাপত্র লিখতে হয়। তো আমার যিনি হেড ছিলেন উনি আমাকে বললেন, প্রফেসর সরকার, উনি আমাকে বললেন কি, জয়ন্ত তুমি তাহলে লেজার মেশিন এসছে, এটার ওপরে আমরা কিছু কাজ করি, তুমি এটা নিয়ে করো। সেই ওইভাবে আমার মনের মধ্যে, যেহেতু উনি নিজেও কসমেটিক প্র্যাকটিস করতেন প্লাস আমাকে লেজার রিলেটেড একটা কাজ করতে দিলেন, তখন আমার কসমেটিক সেন্সটা আস্তে আস্তে গ্রো করলো। আমার থিসিস টপিক ছিল, দেবেন অনেকে না হাতে লাল লাল বার্থ মার্ক থাকে, আমরা হেমানজিওমা বলি মেডিকেল টার্মে, সেটার ওপরে লেজারের এফেক্ট নিয়ে আমি থিসিসটা করি। সেটা একটা ভালো জার্নালে পাবলিশড হয় আলটিমেটলি। তো যাই হোক, ওইভাবে আমার কসমেটিকের দিকে আস্তে আস্তে আমাদের ন্যাকগুলো আসে। তবে এসএসকেএম হসপিটালে আমাদের 80%ই কাজ ওখানে কিন্তু রিকনস্ট্রাকটিভ হয়, কারণ ওখানে, এবং রিকনস্ট্রাকটিভ সার্জারিটাই কিন্তু আমাদের বেস। একটা বাড়িতে যেমন ধরবেন, বাড়ির মধ্যে ইট এবং মানে ইট, পাথর, সিমেন্ট, রড দিয়ে মেইন স্ট্রাকচারটা করা হচ্ছে, তার উপরে আপনি বিভিন্ন ফার্নিশিং করলেন। তো ওই রিকনস্ট্রাকটিভ যে আইডিয়াটা, ট্রেনিংটাই কিন্তু আমাদের প্লাস্টিক বলুন সার্জারির মূল, সেই ট্রেনিংটা ওখান থেকে আমি পাই। তো আমার ন্যাকটা যেহেতু কসমেটিকের দিকে গেল, এবং একজন প্লাস্টিক সার্জনের পক্ষে যদি আমাদের ট্রেনিং যখন আমরা নিচ্ছি একটা ইনস্টিটিউটে, এসএসকেএম হসপিটালের কথাই বলি, সেখানে এক একজন ডাক্তারবাবু আমাদের ইউনিট হেড, তারা এক একদিকে দিকপাল ছিলেন। কেউ পেডিয়াট্রিক সার্জারিটা প্লাস্টিক সার্জারি ভালো করছেন, কেউ ব্রেকিয়াল প্লেক্সাস ভালো করছেন, কেউ বার্ন সার্জারি ভালো করছেন, আমাদের সমস্ত ইউনিটে ঘুরে ঘুরে কাজ করতে হয়। তো সেখান থেকে আমার কসমেটিকের দিকটাতে, ন্যাকটাতে লাগলো আমার মনে হলো, কারণ একজন প্লাস্টিক সার্জনের পক্ষে সমস্ত ডিপার্টমেন্টে অলরাউন্ডার হওয়া ভীষণ। আমাদের ক্রিকেট টিমেই দেখুন না, কেউ উইকেট কিপার, সবাই তো একটা টিমে, কেউ বোলিং করছে, কেউ ফিল্ডিং করছেন, হ্যাঁ, কেউ ভালো হচ্ছে, কেউ কেউ অলরাউন্ডার অবশ্য থাকেন। তো আমার মনে হলো কসমেটিকটা আমার যেটা, আমার পার্সোনালিটিস বা আমার যেটা মেন্টালিটি, সেটার সঙ্গে বেশি খাপ খাচ্ছে। তারপরে আমি কসমেটিক সার্জারি দিকে আসি। কসমেটিক সার্জারি একটা ডিম্যান্ডিং সাবজেক্ট, এবং আমরা এটার সঙ্গে অর্থনীতি ডেফিনেটলি একটা যোগাযোগ আছে। যে দেশগুলো এগিয়ে থাকা দেশ অর্থনৈতিকভাবে, তাদের দেশগুলোতে কসমেটিক সার্জারি সত্যিই বেশি হয়। তো আমার মনে হলো ফার্দার ট্রেনিং যদি আমাকে নিতে হয়, তাহলে আমাকে একটু বিদেশে যেতে হবে। তখন আমি স্পেনে যাই। স্পেনে আমি ইউনিভার্সিটি ভ্যালেন্সিয়া, সেখান থেকে ওখানে একটা ইনস্টিটিউট আছে, সেই ইনস্টিটিউটে আমি 1 মাসের একটা ট্রেনিং নিয়েছিলাম স্পেনে। তারপর আমি বেলজিয়ামে যাই, গেঙ্ক বলে, সেখানে ওয়েলনেস ক্লিনিক বলে একটা হসপিটাল আছে শুধুমাত্র কসমেটিক সার্জারি, সেখানে আমার একটা 3 মাসের ট্রেনিং হয়। আমি লাস্ট স্টকহোমে যাই সুইডেনে, সেখানে একটা 3 মাসের আমাদের ট্রেনিং হয়। এই ট্রেনিং স্লটগুলো 3 মাস করে পাওয়া যায়। তো এই আমি 3টে ইনস্টিটিউট থেকে আমার কসমেটিকের উপরে ট্রেনিং নিলাম। এবং কিছুদিন আমি কানাডাতে গিয়ে, হলফিনলে বলে একজন বিখ্যাত প্লাস্টিক সার্জন আছে, ব্রেস্টের ওপরে, ফিমেল ব্রেস্টের ওপরে ম্যাডামের অনেক কাজ আছে, পরবর্তীকালে হয়তো আমরা সেটা নিয়েও আলোচনা করব। সেখান থেকে আমি ফিমেল ব্রেস্ট সার্জারির উপরে ট্রেনিং নিয়েছি। তারপরে কলকাতাতে ফিরে এসে আমার মনে হলো যে একটা মানুষের মধ্যে ভুল ধারণা আছে যে কসমেটিক সার্জারি ইজ হিউজ এক্সপেন্সিভ, হ্যাঁ। প্রচুর টাকা খরচা হবে, এটা ফিল্ম অ্যাক্ট্রেসটাই একমাত্র করতে পারে, একমাত্র দুবাইতে গিয়ে, মুম্বাইতে গিয়ে জিনিসটা করানো যায়। আমি আমার নিজের ইনস্টিটিউট কলকাতাতে করেছি, সেটা একটা নার্সিংহোম, লাইসেন্সড, প্রাপ্ত লাইসেন্স হোম। সেখানে সমস্ত ধরনের কসমেটিক সার্জারিগুলো যাদেরকে দিনের দিনে ছুটি করে দেওয়া যাবে, যেমন ব্রেস্ট, হেয়ার, রাইনোপ্লাস্টি, অ্যাবডোমেন, অন্যান্য সার্জারি, সেগুলো আমি সেখানে করে থাকি। এটাই হচ্ছে আমার শর্ট জার্নি। আমি 2001 সালে এমবিবিএসে ঢুকেছিলাম, আর 2016 সালে, টোটাল 15 বছরের এই হচ্ছে আমার জার্নি। 16 সালে আমি প্লাস্টিক সার্জারি সার্জন হয়ে বেরোলাম। তো এই হচ্ছে 15 বছরের জার্নি, যেটা 5 মিনিটে বলার চেষ্টা করলাম। এইবার আসি 6 প্যাক। এটার ডিমান্ডও তো প্রচুর, সেটা আপনারা করেন? 6 প্যাকস ডেফিনেটলি করতে হয়, তবে আমার দেখুন ফ্যামিলি প্যাক, ঠিক আছে,
এটা অধিকাংশের সেই ব্যাপারটা থাকে, যেটা হয় যারা বডি বিল্ডিং করছেন অনেক সময়তে কী হয়, আমাদের যে এই যে পেটের সামনের দিকে দুটো মাসেলস থাকে, আমরা রেকটাস অ্যাবডোমিনিস মাসেলস বলি। এই মাসেলসটা কিন্তু একটা দুদিকে দুটো, আবার এই মাসেলসগুলো কিন্তু পার্ট বাই পার্ট থাকে ইটের মতো। তো মাঝখান দিয়ে কিছু ফেনেস্ট্রেশনস মতো থাকে, সেটা আমরা টেন্ডেনাস অ্যাটাচমেন্ট বলি। সেই জায়গাটার জন্য একটা ধরুন মাসেল রয়েছে, আবার সেটা নিচের দিকে ঢুকে যাচ্ছে, আবার একটুখানি উঁচু হলো নিচের দিকে ঢুকে যাচ্ছে, এইভাবে 6 প্যাক, এদিকে 3টে এদিকে 3টে। অনেক সময়তে কী হয়, এই স্কিনের সঙ্গে যে মাসেলের অ্যাডিশনসটা থাকার দরকার সেটা খুব ভালোভাবে থাকে না, তখন আমরা লাইপোসাকশনের মাধ্যমে কিছু ফ্যাট বের করে দিই, ফলে চামড়াটা মাসেলের সঙ্গে অ্যাটাচড হয়ে যায়। অনেকেই আসেন একটা আনন্যাচারাল এক্সপেকটেশন নিয়ে, কি অনেক বড় ভুঁড়ি আছে, ধরুন আমার যেটা ভুঁড়ি আছে সেটাকে আপনি লাইপোসাকশন করে দিয়ে 6 প্যাক করে দিন। 6 প্যাকসটা হচ্ছে যাদের এক্সারসাইজ করে টোন্ড বডি কিন্তু মাসেল বর্ডার্সগুলো ভালো বোঝা যাচ্ছে না তাদের জন্যে। আমি যদি লাইপোসাকশন করতে চাই, আমার কিন্তু জাস্ট ফ্যাটটা কমে যাবে, আমার কিন্তু 6 প্যাকসের ব্যাপারটা কিন্তু আসবে না, কারণ আমার চামড়া অলরেডি স্ট্রেচ হয়ে গেছে এবং মাঝখানে যে সরু সরু ফাইবার্সগুলো ছিল সেই ফাইবার্সগুলো ব্রেক হয়ে গেছে। তো 6 প্যাক অ্যাবস যারা রেগুলার এক্সারসাইজ করছেন, জিম করছেন, কিন্তু মাসেলের যে অ্যাচিংগুলো ঠিকমতো আসে না, তাদের ক্ষেত্রে আমরা সুপারফিশিয়াল লাইপোসাকশন করে এই ব্যাপারটা করতে পারি। ইন জেনারেল যারা পেটে কিছুটা চর্বি বেড়ে গেছে, তাদেরকে আমরা 6 থেকে 8 লিটার চর্বি কিন্তু লাইপোসাকশন করে বের করে দিতে পারি। লাইপোসাকশন নিয়ে এই ব্যাপারে জাস্ট একটুখানি বলবো, অনেকে ভাবেন ওয়েট রিডাকশন করার সার্জারি, এটা কিন্তু ওয়েট রিডাকশন করার সার্জারি নয়, আপনার বডিটাকে কিছুটা শেপে নিয়ে আসার সার্জারি। ওয়েট রিডাকশন করতে গেলে আপনাকে ফুড হ্যাবিটস, জিম, এক্সারসাইজ এই ব্যাপারগুলো কিন্তু করতে হবে, কারণ শুধু পেটের ফ্যাট কমিয়ে আমি কী করবো, আপনার ফ্যাট হাতের তলায় থাকবে, থাইয়ে থাকবে, বাটাক্সে থাকবে, পিঠে থাকবে, ঘাড়ে থাকবে, গলায় থাকবে। তো 6 প্যাকস করতে গেলে পরে বেসিক্যালি যারা জিম করছেন, জিম গোয়িংস, তাদের জন্য অ্যাডিশনাল কারেকশন বলতে পারি। হ্যাঁ, অ্যাডিশনালস নরমাল পেশেন্টরা তারা ফ্যাটটাকে কমানোর জন্য, অ্যাবডোমেনটাকে একটুখানি শেপে আনার জন্য তারা কিন্তু এটা করে থাকেন। এই পেনিসের প্রবলেম যখন ছেলে নিয়ে আলোচনা করছি আমরা, ফাইমোসিস তো আমরা আলোচনা করছি, এই ফাইমোসিস অপারেশনটা সম্বন্ধে আপনি একটু বলুন যে কাদের ফাইমোসিস অপারেশন করা দরকার। এবং এটা না বুঝতে পেরে অনেক অ্যাক্সিডেন্টাল ঘটনাও ঘটে থাকে। ঠিক। তো ফাইমোসিস বা যে সমস্যাটা রয়েছে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি আজকালকার দিনে আমি করি, এবং এটা স্টেপলার টেকনিকে করি, যেখানে কোনো স্টিচিংয়ের ব্যাপারটা থাকে না, মেশিন দিয়ে করা হয়। তো সমস্যা যেটা হচ্ছে, পেনিসের যে সামনের দিকে চামড়া থাকে, ইটস এ বায়োলজিক্যাল কাভারিং। আমি পেশেন্টদেরকে বলি, দেখুন আমাদের হাতে 5খানা আঙুল আছে না, 6টা তো নেই, কারণ 5টা আঙুলই দরকার, 3টে আঙুল দিয়ে আপনি জিনিস ধরতে পারবেন না। তো তেমনি যখন একটা স্কিন এক্সেস আমাদের পেনিসের কাভারিংয়ে রয়েছে, ইটস হ্যাজ এ বায়োলজিক্যাল ফাংশন, কিন্তু কখনো কখনো সেই স্কিনটা পেছনে স্মুথলি আসে না। নিয়ম হচ্ছে যখন ইরেকশন হচ্ছে তখন স্কিনটা পেছনের দিকে চলে আসবে এবং সামনে গ্ল্যান্স পেনিসটা বেরিয়ে থাকবে, এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার। কিন্তু যখন দেখা যাচ্ছে গ্ল্যান্স পেনিসের ওপরে আপনি স্কিনটাকে সরাতে পারছেন না, তখন দুটো সমস্যা হয়। একটা সমস্যা হচ্ছে যে আপনি সরাতে না পারার জন্য যদি স্ট্রেচিং করেন, সেই জায়গাটাতে ব্যথা হয়, ফলে সেক্সুয়াল অ্যাক্টিভিটি উইদাউট কন্ডোম যদি করতে চাইছেন, তাহলে আপনার ক্ষেত্রে আপনার ব্যথা লাগবে বা অসুবিধা হবে বা অস্বস্তি হবে। আর 2 নম্বর কারণ হচ্ছে যেটা হাইজিন। আপনারা জানবেন যে পেনিসের যে গ্ল্যান্স পেনিসের ছোট ছোট গ্ল্যান্ডস থাকে, সেই গ্ল্যান্ডসগুলো থেকে মোমের মতো একটা জিনিস সিক্রিশনস হয়, যেটাকে আমরা স্মেগমা বলি, যেটা একটা স্পেশাল গন্ধ তৈরি করে, অডর তৈরি করে, এটা ফেরোমন হিসেবে কাজ করে। তো ওই জিনিসটাকে প্রতিদিন পেনিসের সামনের জায়গাটাকে পরিষ্কার করতে হয়, নইলে ওই যে স্মেগমাটা সেটা জমে জমে আশেপাশে যে স্কিন, ট্রিপটিউসাল স্কিন রয়েছে, সেখানে স্কারিং করতে পারে, আলসার করতে পারে, ইভেন পেনিস ক্যান্সারের একটা কারণ কিন্তু ওই জমে থাকা স্মেগমা হতে পারে। তো বোথ সেক্সুয়াল ফাংশন এবং হাইজিন মেনটেন করা দুটোর জন্যেই সামনের চামড়াটাকে পেছনে করে গ্ল্যান্স পেনিসটাকে পরিষ্কার রাখাটা দরকার। এটা যখন আপনি করতে পারছেন না, সেই সমস্যাটাকে আপনারা বা আমরা ফাইমোসিস বলি, যে চামড়াটাকে পেছনে আসছে না। তো এই সমস্যা থাকলে পারে, বিশেষত এটা সমস্ত বয়সী হতে পারে। একটা বাচ্চা, পুরুষ বাচ্চা যখন সে 6 থেকে 8 বছর হচ্ছে, তার মধ্যে কিন্তু তার চামড়াটা পেছনে আসা দরকার। একটা আপনি যদি বাবা বা মা থাকেন যারা দেখছেন, আপনার বেবির বয়স, বাচ্চার বয়স যদি 7 ইয়ার্স প্লাস হয়, আপনার ছেলের ক্ষেত্রে কিন্তু চামড়াটা পেছনে আসা দরকার। সেটা যদি না আসে, কোনো একজন পেডিয়াট্রিশিয়ানকে দেখাবেন। ইউজুয়ালি বাচ্চারা যদি আসে, তাদেরকে আমরা অয়েনমেন্ট দিই, মাইল্ড অয়েনমেন্ট থাকে, ইউজুয়ালি স্টেরয়েড অয়েনমেন্ট হয়, সেটা দিয়ে আমরা বলি বাচ্চা যখন ঘুমোচ্ছে তখন হালকা করে স্ট্রেচিং করার চেষ্টা করবেন। 3 মাস অবধি আপনি চেষ্টা করতে পারেন। 3 মাসের পরেও যদি দেখেন পেছনে আসছে না, তাহলে বুঝবেন অয়েনমেন্ট দিয়ে কাজ হবে না, আপনার সার্জারি দরকার। বয়স্ক যারা, আমরা বয়স্ক বলতে যারা টিন এজ বা 20s বা 30s আসেন,
তাদের ক্ষেত্রেও বলি সেম জিনিস, যদি আপনার এরকম সমস্যা হচ্ছে ইউজুয়ালি তাদের ক্ষেত্রে সার্জারি দরকার। এই অয়েনমেন্ট থেরাপি বাচ্চাদের ক্ষেত্রে যতটা এফেক্টিভ হয় 40% ক্ষেত্রে এফেক্টিভ হয়ে যায়, বড়দের ক্ষেত্রে কিন্তু অয়েনমেন্ট দিয়ে 10-5% পেশেন্টেরই কিন্তু রিলিভ হয়, তাও পুরোপুরি পেছনে আসতে চায় না, কারণ তাদের পেনিসের সাইজ এতটাই বেড়েছে যে তার তুলনায় বাইরের চামড়াটা বাড়েনি, ফলে ওই সমস্যাটা সার্জিক্যালি কিন্তু ক্রিয়েট করতে হবে। ইউজুয়ালি আমরা যেটা ট্রেনিং পিরিয়ডে শিখেছি ছুরি কাঁচি দিয়ে কেটে সেলাই করা, কিন্তু এখন নতুন যুগ চলে এসছে, আমরা স্পেশাল স্টেপলার মেশিন থাকে, সেই স্টেপলার মেশিন দিয়ে স্টিচলেস টেকনিকে, অ্যাকচুয়ালি স্টেপলারের মধ্যে ইনবিল্ট সিলিকনের একটা রিং থাকে, সেই রিংটাই চামড়াটাকে ধরে রাখে, যে রিংটা 2 সপ্তাহ পরে আপনা আপনি পড়ে যায়, ফলে কোনো স্টিচলেস থাকছে, খুব তাড়াতাড়ি রিকভারি হয়, এবং যেহেতু একটা মেশিন দিয়ে কাটিং হচ্ছে আউটলুকটা ভালো আসে। আপনি হাত দিয়ে একটা কাজ করবেন সেটা র্যাগড হয়ে যায়, আর মেশিন দিয়ে করলে পরে একবারে চামড়াটা কেটে সঙ্গে সঙ্গে স্টেপলিং হয়ে যায় এবং ব্লিডিংটাও কম্পারেটিভলি অনেকটাই কম হয়। তো এটা একটা ট্রিটমেন্ট প্রসিডিউরস গেল ফাইমোসিস বা সার্কামসিশনের ক্ষেত্রে, যেটা আমরা করি, সার্কামসিশনটা আমরা ফাইমোসিসের ক্ষেত্রে করছি। আপনারা কি বাচ্চাদের পাখি দেখতে বলেন? পাখি দেখতে বলতে মানে ওই দিকে পাখি ফাট করে কেটে দিলেন? না, এটা একেবারেই নয়, কারণ বাচ্চাদের আমরা মনে করা হতো যে বাচ্চাদের পেইন সেন্সেশন বোধহয় কম, কিন্তু বাচ্চাদের পেইন সেন্সেশন মোটেও কম নয়, খুবই পেইন সেন্সেশন তো থাকেই, এমনিতেই জায়গাটা খুব সেন্সিটিভ এরিয়া, এবং বাচ্চারা অপারেশন থিয়েটারে নিয়ে গেলে পরে ভীষণ ভয় পায়। তো বাচ্চাদেরকে কিন্তু ফুল অ্যানাস্থেসিয়া দিয়ে করতে হয়, জেনারেল অ্যানাস্থেসিয়া দিয়ে, যদিও তাদের আমরা ইনটিউবেটেড করি না, কিন্তু পুরোপুরি ঘুম পাড়ানোর যেটা ডিপ ওষুধ সেটা দিয়ে অ্যানাস্থেসিস্ট করেন। সার্জারিটা করতে মিনিট 15 মতো সময় লাগে, কিন্তু বাচ্চাকে পুরোপুরি ঘুম পাড়িয়ে করতে হয়। কিন্তু বয়স্ক যারা পেশেন্ট বা টিন এজ, ধরুন 17-18 বছর বয়স বা 20s বা 30s 40s যারা আসেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা প্রথমে পেনিসের চারিদিকে নাম্বিং ক্রিম মাখিয়ে দেওয়া হয়, তাতে পেনিসের স্কিনটা নাম্ব হয়ে যায়, তারপর আমরা টেস্ট করে দেখি হালকা ব্যথা আছে কিনা, যদি থাকে হালকা একটা দুটো ছোট ইনসুলিন সিরিজ ইঞ্জেকশন দিয়ে জায়গাটা অবশ করে সার্জারি করা হয়, এবং যেদিন সার্জারি করছি সেদিন 2 ঘন্টা পরেই ছুটি করে দেওয়া হয়। আজকেও যেমন আমি 3 জন পেশেন্টের করেছি, তাদেরকে দিনের দিন ছুটি করে দেওয়া হয়েছে। আর একটা গ্রুপ আমি জাস্ট বলবো, সেটা হচ্ছে ডায়াবেটিস এবং সার্কামসিশন বা ফাইমোসিস। আমাদের দেশে আবারও বলছি ডায়াবেটিক পেশেন্টরা বাড়ছে, 40+ প্রচুর ডায়াবেটিস পেশেন্ট রয়েছে। অনেকেই আমার কাছে আসেন ফার্স্টে যে স্যার একদিন অবধি ঠিক ছিল, কোনো অসুবিধে হয়নি, কিন্তু লাস্ট 2-4 মাস ধরে দেখছি সেক্স করলে পরেই সামনার চামড়াটা লাল হয়ে যাচ্ছে এবং রেডিয়ালি ফেটে যাচ্ছে। অনেকে লাল হয়ে যাওয়া স্কিন নিয়ে আসেন, আমি তখনই বলি একবার ব্লাড টেস্ট করুন, এবং দেখা যাচ্ছে ব্লাড টেস্ট করলে দেখা যাচ্ছে তারা ডায়াবেটিক পেশেন্ট। তো এই ডায়াবেটিসে কি হয়, ডায়াবেটিসে আমরা রক্তটাকে টেস্ট করি, কারণ রক্তটা নেওয়া ইজি। আপনি একজন ডায়াবেটিক পেশেন্টের মাংস, চামড়া, হাড়, চুল যাই করুন না কেন, সেখানে কিন্তু সুগার বেশি পাবেন। তো চামড়ার মধ্যে সুগার যেহেতু বেড়ে যাচ্ছে, সেই সঙ্গে স্মেগমা থাকছে, ওখানে নর্মাল যে ব্যাকটেরিয়াগুলো আমাদের বডিতে আছে তারা বেশি বেড়ে যায়, বেরিয়ে গিয়ে তারা ওই স্কিনটাকে লাল করে দেয়, চামড়াটাকে স্ট্রেচিং করলে পরে ফেটে যায়, এটাকে ব্যালানাইটিস বলি। তো এই ডায়াবেটিক পেশেন্ট আমি দেখেছি অ্যাটলিস্ট 30% পেশেন্ট আমার কাছে যারা আসেন এই সমস্যা নিয়ে, দে আর ডায়াবেটিক, এবং তাদের আগে সমস্যা ছিল না, রিসেন্ট 6 মাস ধরে তাদের বয়স সব 40-এর কাছাকাছি, তাদের এই সমস্যাটা হচ্ছে। তাদের ক্ষেত্রেও কিন্তু তাদের ক্ষেত্রে অবশ্যই সার্কামসিশনটা করা দরকার, কারণ আপনি ডায়াবেটিক পেশেন্ট, বয়স বাড়বে, স্মৃতিভ্রংশ ব্যাপারটা আসবে, এবং প্রাইভেট পার্টটা না, আমরা বাড়িতে একজন বয়স্ক মানুষ যদি থাকেন, আমার কাছে এসছে বাবাকে নিয়ে ছেলে এসছেন, কি বাবার হঠাৎ ইউরিন আটকে গেছে, দেখছি পেনিসটা পুরো এরকম অবস্থা। তো কী হচ্ছে, উনি তো বয়স্ক মানুষ, আমরা প্রাইভেট পার্টস মানুষ, হাতে পায়ে কেটে গেলে পরে জিনিসটা নজর করা যায়, প্রাইভেট পার্টস তো আমরা ইউজুয়ালি সমস্যা না হলে দেখি না। সুতরাং ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছেন তাদের যদি এরকম সমস্যা থাকে, দেরি না করে করিয়ে নেবেন, কারণ পরবর্তীকালে আপনি নিজেই পার্সোনাল প্রাইভেট পার্টের ব্যাপারটা ভুলে যেতে থাকবেন, অতটা গুরুত্ব দিতে পারবেন না। তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ফাইমোসিস যদি থাকে, ডায়াবেটিক পেশেন্টদের বা এই সমস্যাটা থাকে, তাদের সার্কামসিশন করিয়ে নেওয়া। আচ্ছা ডাক্তারবাবু, একটা জিনিস বলুন, স্ক্রোটামে অনেকে সিস্ট নিয়ে আসে, ঠিক, তো এই সিস্টটা সম্বন্ধে বলুন। হ্যাঁ, স্ক্রোটাম যেটা আছে আমাদের চামড়া, সেটা দেখবেন স্ক্রোটামে ডাটোস মাসেল বলে একটা মাসেলস থাকে। আমাদের বডিতে 2-3টে টিস্যু আছে চামড়াতে, যেটা সংকুচিত হয়, প্রসারিত হয়, আমরা কন্ট্রোল করতে পারি না। একটা চোখের মধ্যে লাইট দিলে ব্যাপারটা হয়, একটা অ্যারিওলা, নিপেল অ্যারিওলা দেখবেন একটু টুইস্ট করে দিলে ছোট হয়, বড় হয়, কারণ ওখানে স্কিনের নিচেই জাস্ট একটা স্মুথ মাসেলস থাকে, স্ক্রোটামেও থাকে। গরম হলে দেখবেন স্ক্রোটামটা লম্বা হয়ে যায়, যাতে টেস্টিসটা বডির থেকে দূরে চলে যায়, আবার ঠান্ডার সময় বডির কাছে নিয়ে আসে, কারণ টেস্টিসকে একটা নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করতে হয় ফার্স্ট। এবারে কি হচ্ছে, যেহেতু ওই প্রত্যেকটা লোমের সঙ্গে একটা করে গ্ল্যান্ড থাকে, সিবেসিয়াস গ্ল্যান্ড থাকে, এবার ধরুন চামড়াটা ছোট হয়ে গেল, ওই গ্ল্যান্ডের মুখটা বন্ধ হয়ে যায় এবং ভেতরে সিক্রিশনসগুলো জমতে থাকে,
এবার কোনো কারণে যদি সিক্রিয়েশনগুলো ক্রনিকভাবে জমতে জমতে থাকে, ছোট্ট ছোট্ট দানা দানা মতো তৈরি হয় স্ক্রোটামের ওপরে, ধীরে ধীরে 4 থেকে 5 বছর লাগে, আস্তে আস্তে বেড়ে বেশ একটা সর্ষের দানা থেকে শুরু করে আঙুর ফলের মতো বড় হয়ে যায়। এটাকে স্ক্রোটাল সিস্ট বলে, স্ক্রোটাল সিবেসিয়াস সিস্ট বলি আমরা। এমনিতে এটা হানিকারক নয়, ক্ষতিকারক কিছু নয়, কিন্তু দেখতে খারাপ লাগে। আপনার পার্টনার বলতে পারে কি হয়েছে, এটা কোনো এসটিডি বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ কিনা সেটা নিয়ে কনসার্ন হতে পারে, দেখতেও খারাপ লাগে, অস্বস্তি লাগে। তো এই স্ক্রোটাল সিস্টটাকেও কিন্তু খুব সহজে আমরা কসমেটিক সার্জারি করি, যেখানে স্টিচলেস টেকনিকে আমি আমার ক্লিনিকে কিন্তু করে থাকি, যেখানে দাগহীনভাবে সার্জারিটা করা যায়। যাক, আজকে অনেক কিছু জানতে পারলাম, অনেক কারণ কিছু জানতে পারলাম। ছেলেদের এই প্রশ্নগুলো সচরাচর ডিসকাসড হয় না। আর কসমেটিক সার্জারি মানেই আমরা ম্যাক্সিমাম মানে মোস্টলি আমরা ফোকাস করি ফিমেল বিউটির ওপর। তবে না না না, আপনারা ওরম ভাববেন না, আমরা মহিলাদের সৌন্দর্য নিয়েও আমরা একটা পর্ব করব, অলরেডি করেওছি আমরা 2-3টে পর্ব, সেখানে গিয়ে আমরা দেখে নিতে পারেন। কিন্তু আমরা আলাদা একটা পর্ব করব, ডাক্তারবাবুর সাথেও করবো, যে ডাক্তারবাবু মহিলাদের সৌন্দর্য নিয়ে কী কী কাজ করছে, সেটা পরবর্তীকালে ডাক্তারবাবুর সময় সুযোগ যদি হয় আমরা আপনাকে আবার আমন্ত্রণ জানাতে চাই। আর কেমন লাগলো আমাদের সাথে আড্ডা মেরে? খুব ভালো লাগলো। এত বড় ভিডিও দেওয়ার অভ্যেস নেই, গলা ভেঙে গেছে। গলার জন্য কিছু করতে হবে? আমরা কসমেটিক সার্জারি না, গলার জন্য কসমেটিক নয়, একটু চা খেতে হবে। আর খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। একদম সচরাচর আলোচিত নয় এরকম একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। অনেক ধন্যবাদ আপনাকে, এবং তার সাথে আপনাদেরও একটা কথা একটুখানি সহজে বলে দিই। কসমেটিক সার্জারি আপনার একটা ইচ্ছে, আপনার একটা চয়েস। যদি আপনার মনে হয় আপনার কোনো অঙ্গ বা চুল আপনি ঠিক করাতে চান, আপনার জন্য ওপেন অপশন রয়েছে, ডাক্তারবাবু রয়েছেন এবং আরও অনেক ডাক্তারবাবু রয়েছে। কিন্তু সেই ডাক্তারবাবুদের কাছে যাওয়ার আগে একবার চেক করে নিন সেই ডাক্তারবাবু কতটা এলিজিবল, মানে সে আদৌ ডাক্তার নাকি সে একটা জাস্ট স্যালুন খুলে রেখেছে, কতটা এক্সপার্টাইজ তার রয়েছে, তার ডিগ্রি বা রেজিস্ট্রেশন, এগুলো একবার চেক করে নেবেন। আর বললাম, আপনি যদি আপনার রূপ, আপনার নাক যেমন ভগবান দিয়েছে, চুল যেমন ভগবান দিয়েছে, স্কিন টোন যেমন ভগবান দিয়েছে, সেই নিয়ে আপনি খুশি থাকতে পারেন, কনফিডেন্ট থাকতে পারেন, এর তো বিকল্প হতেই পারে না। তাই অনেক ধন্যবাদ যারা হীনমন্যতায় ভুগছে তাদের পাশে দাঁড়ানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু। আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের পর্বের গিফট পার্টনার শালিমারকে, এবং তার সাথে ডাক্তারবাবু অনুরোধটা করে দিন। ওই লাইক শেয়ার সাবস্ক্রাইব একদম করবেন না, বন্ধ করে দিন। এই না, এরকম বলো না, বরং আপনারা একটুখানি কসমেটিক সার্জারি করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়িয়ে দিন, যাতে আমরা সিলভার প্লে বাটন পাই, গোল্ডেন প্লে বাটন পাই। এসব আছে নাকি? এসব আছে, রূপটা অন্তত একটু আপনারা হেল্প করুন যাতে আমরা পেয়ে যাই। তাহলে এখান থেকেই টাটা বাই বাই বলছি, আমি সায়ন, আমি কুশল। ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ইনজেকশন নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, যাতে ডাক্তারবাবুদের কাছে আপনাকে যেতে না হয়। আর যদি অসুস্থ হন তাহলে নিজে ডাক্তারি করবেন না। স্টে ফিট, স্টে বিউটিফুল, স্টে হেলদি। টাটা।